ওকে, স্টার্ট। হ্যাঁ, যা বলছি শুনে ভালো করে। আগের দিন আমি দ্রবণ পড়াতে গিয়ে একটা কথা বলেছিলাম লাস্টে, যে যদি এরকম কোনো দ্রবণ হয়ে যায় যেখানে দ্রাব এবং দ্রাবক উভয়ই ভোলাটাইল ইন নেচার। ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী। দ্রাব এবং দ্রাবক উভয়েরই পৃথক পৃথকভাবে দ্রাব এবং দ্রাবক উভয়েরই পৃথক পৃথকভাবে বাষ্পচাপ বাষ্পচাপ রয়েছে, কারণ ওদের প্রত্যেকেরই বাষ্পে পরিণত হওয়ার একটা টেন্ডেন্সি আছে দুজনেরই। তো বলেছিলাম একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এবার এদের দুজনকে আমরা একটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা দ্রবণ তৈরি হয়েছিল। এটা একটা দ্রবণ তৈরি হয়েছিল, যে দ্রবণে দ্রাব এবং দ্রাবক উভয়েরই বাষ্পচাপ রয়েছে। দ্রাবকের বাষ্পচাপকে আমরা P1 দিয়ে লিখেছিলাম, আর দ্রাবের বাষ্পচাপকে আমরা P2 দিয়ে লিখেছিলাম। তাহলে টোটাল প্রেশার কত এসেছিল? টোটাল প্রেশার এসেছিল P1 প্লাস P2। ধরে নিচ্ছি এখানে দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N1, আর দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে N1 আর দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2। কেন? বলে দিয়েছিলাম বারবার করে যে সবসময়ের জন্য আমরা দ্রাবককে রিপ্রেজেন্ট করি 1 দিয়ে আর দ্রাবককে রিপ্রেজেন্ট করি 2 দিয়ে। আচ্ছা, এরা যখন পৃথক পৃথক অবস্থায় ছিল তখন এর ভেপার প্রেশারটা ছিল হচ্ছে P10 স্মল, হ্যাঁ স্মল P10, আর এর ভেপার প্রেশারটা ছিল হচ্ছে P20। জিরো দিয়ে আমরা কি নির্দেশ করছি? জিরো দিয়ে আমরা নির্দেশ করছি ওদের বিশুদ্ধ অবস্থা। এখন যখন দ্রবণ হয়ে গেছে, দ্রবণে উভয়েরই বাষ্পচাপ পরিবর্তিত হয়ে যায়। তো P1 ইজিকলস টু, রাউল্টের সূত্র অনুযায়ী P1 ইজিকলস টু হচ্ছে ওর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ ইন্টু বর্তমানে দ্রবণে ওর মোল ভগ্নাংশ হচ্ছে x1। P2টা কী হবে? বিশুদ্ধ অবস্থায় ওর বাষ্পচাপ ইন্টু বর্তমানে দ্রবণে ওর মোল ভগ্নাংশ। তাহলে P1 পেয়ে গেলাম, P2 পেয়ে গেলাম। তাহলে টোটাল প্রেশারটা কী হবে? টোটাল প্রেশার হবে হচ্ছে P ইজ ইকুয়ালস টু P10x1 প্লাস P20x2। লাস্ট দিন আমাদের পড়াটা এইটা দিয়ে শেষ হয়েছিল। এইটা দিয়ে কিন্তু আমাদের লাস্ট দিনের পড়াটা শেষ হয়েছিল। আজকে এখান থেকেই আমরা কন্টিনিউ করছি, শুধু দ্রাবকের কনসেপ্টটাকে ফেলে দিয়ে আজকে আমি নিলাম ও তার নিচেই লিখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা প্লট করাবো বলেছিলাম, তাই তো? মনে করাতে বলেছিলাম আমাকে, লেখো দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করছি, মোল ভগ্নাংশ আমি দ্রবণে করিয়েছিলাম x1 আর x2, বাষ্পে দ্রাব ও দ্রাবকের মোল ভগ্নাংশটাকে করেছিলাম y1 আর y2টা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কে হেল্প হবে। তো হেডিং দাও, দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। আমি একটু তাড়াতাড়ি করে বলবো। দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। মোল ভগ্নাংশের লেখচিত্র, ঠিক আছে? ভীষণ সোজা জিনিস। শুধু এটা বুঝতে গেলে আমাদের একটা ফরম্যাট দেখতে হবে। কি ফরম্যাট সেটা? যেহেতু অলরেডি একবার শেখা আছে, আমাদের অসুবিধা হবে না। এ একটা তরল পদার্থ, বি একটা তরল পদার্থ, এরা উভয়েই উদ্বায়ী মানে এদের উভয়েরই বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা রয়েছে। তাই এর নিজস্ব একটা বাষ্পচাপ থাকবে, যেটাকে আমরা লিখব PA0, সব স্মল পি কিন্তু, হ্যাঁ। এর নিজস্ব একটা বাষ্পচাপ থাকবে, সেটা হচ্ছে স্মল PB0। এখন স্মল PA0 আর স্মল PB0, এখন এই দুটোকে আমরা একটা একটা কন্টেনারের মধ্যে রাখছি। একটা কন্টেনার, ঠিক আছে? একটা কন্টেনারের মধ্যে রাখছি। তার মানে এই দ্রবণে এখন কে রয়েছে? এ তরল আর বি তরল দুজনে রয়েছে। তো পৃথকভাবে যদি বলি, এর আংশিক চাপ এখন কত? কি বলেছিলাম? এর চাপকে আমরা লিখব PA দিয়ে, আর বি এর চাপকে আমরা লিখব PB দিয়ে। কেন স্যার আমরা PA0 PB0 কেন লিখছি না? কারণ জিরো কথাটা নির্দেশ করা হয় শুধুমাত্র বিশুদ্ধ অবস্থা বোঝাতে। বিশুদ্ধ অবস্থা মানে এখানে শুধু এ ছিল, অন্য কেউ ছিল না। এখানে শুধু বি ছিল, এখানে অন্য কেউ ছিল না, কিন্তু এখানে এ আর বি এর মিশ্রণ রয়েছে। আচ্ছা, মিশ্রণে ধরে নিলাম
এর মোল সংখ্যা, ধরে নিচ্ছি এর মোল সংখ্যা হচ্ছে এন এ। মোল সংখ্যাকে সবসময় স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর যেহেতু এর মোল সংখ্যা তাই এন সাবস্ক্রিপ্টে এ, ঠিক আছে। আর বি এর মোল সংখ্যা, বি এর মোল সংখ্যা, বি এর মোল সংখ্যাটাকে আমরা এন বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এন এ হলো আর এন বি হলো। সুতরাং সুতরাং এর মোল ভগ্নাংশ কী হবে? এর মোল ভগ্নাংশ কী হবে? এর মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ হবে হচ্ছে এক্স এ ইজ ইকুয়ালস টু এন এ বাই এন এ প্লাস এন বি, রাইট? আর বি এর মোল ভগ্নাংশ কী হবে? লিখে রাখছি সমস্ত ইনফরমেশন। বি এর মোল ভগ্নাংশ হবে এক্স বি ইজ ইকুয়ালস টু এন বি বাই এন এ প্লাস এন বি, ঠিক আছে? নোট করতে থাকবে কিন্তু। তাহলে এর মোল সংখ্যা এন এ, বি এর মোল সংখ্যা এন বি, এগুলো সব কি? সেগুলো হচ্ছে দ্রবণে। তাহলে এর মোল ভগ্নাংশ এক্স এ, বি এর মোল ভগ্নাংশ এক্স বি। এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই এর আংশিক চাপটা কত বার করার নিয়ম রাউল্ট আমাদের কি বলে গেছেন? রাউল্ট বলেছেন যে বর্তমান চাপ বার করার নিয়ম হলো বিশুদ্ধ অবস্থায় ওর বাষ্পচাপ যেটা ছিল, কি ছিল? PA0 ছিল। বিশুদ্ধ অবস্থায় ওর বাষ্পচাপ ইন্টু ইন্টু দ্রবণে ওর মোল ভগ্নাংশ, মানে কত হবে? এক্স এ। আচ্ছা, আর পিবিটা কী করে বার করব? বি এর আংশিক চাপ, এগুলোকে আংশিক চাপ বলা হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, আংশিক চাপ কেন বলা হচ্ছে? ইংলিশে বলা হয় পার্শিয়াল প্রেশার। কেন বলা হচ্ছে বলছি। পিবি ইকুয়ালস টু হবে হচ্ছে PB0 ইন্টু এক্স বি, ঠিক আছে? আচ্ছা, আংশিক চাপ কেন বলা হচ্ছে আমি বলি। ধরো আজকে আমরা পিকনিকে যাব, হ্যাঁ? পিকনিকে ধরো আমাদের 1000 টাকা উঠেছে। পিকনিকে ধরো আমাদের 1000 টাকা উঠেছে। তোমাদের মধ্যে কেউ দিয়েছে 200 টাকা, কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 50 টাকা, আমি ধরো দিয়েছি 10 টাকা, কেউ ধরো দিয়েছে 350 টাকা, এরকম করে করে 1000 টাকা উঠেছে, বাপরে বাপ। ওকে, এবার তখন তোমরা আমাকে জিজ্ঞেস করলে যে স্যার এই যে আমাদের এত টাকা উঠেছে, এখানে তোমার কন্ট্রিবিউশন কত? বললাম 1000 টাকায় আমার কন্ট্রিবিউশন 10 টাকা। সঞ্চরি বললো স্যার আমার কন্ট্রিবিউশন কত? বললো 350 টাকা। এরমভাবে যে 200 টাকা দিচ্ছে সে 200 টাকা, যে 50 টাকা দিচ্ছে সে 50 টাকা, এরকম যার যার তার তার কন্ট্রিবিউশন। আংশিক আংশিক দান বলতে পারো, ঠিক আছে? সেরকমভাবে কোনো একটা সিস্টেমের টোটাল প্রেশার ধরে নাও 5 ATM, কথার কথা বলছি 5 ATM। এ ধরো দিয়েছে 3 ATM প্রেশার, আর বি ধরো দিয়েছে 2 ATM প্রেশার। তাহলে এর আংশিক চাপ হচ্ছে 3, বি এর আংশিক চাপ হচ্ছে 2, ব্যাস, এর বাইরে অন্য কিছু নয়। তো এই যে দ্রবণের মোট চাপ, দ্রবণের মোট চাপকে আমরা কী দিয়ে নির্দেশ করি? পি দিয়ে নির্দেশ করি। পি ইজ ইকুয়ালস টু কী হবে? এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ, রাইট? তো ইজ ইকুয়ালস টু কী আসবে? পি ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে ফর্মটা PA0 XA প্লাস PB0 XB। এইটাকে দিয়ে আমরা প্লটটা করব, তাই আগে ইকুয়েশনটা আমি বানিয়ে নিলাম। এবার তোমরা পরীক্ষার সময় কি করবে? যদি পরীক্ষায় এই প্লটটা করতে দেয়, মোল ভগ্নাংশ বনাম কী বলে, বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ, তোমরা শুরুই করবে এই ইকুয়েশনটা দিয়ে। তোমরা শুরুই করবে এই ইকুয়েশনটা দিয়ে, পি ইজ ইকুয়ালস টু PA0 XA প্লাস PB0 XB। এবার কিছু কিছু নোটেশন আপনারা লিখে দেবে, যেখানে PA0 হলো এ তরলের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, PB0 হলো বি তরলের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, XA হলো দ্রবণে এর মোল ভগ্নাংশ, XB হলো দ্রবণে বি এর মোল ভগ্নাংশ। এই চারটে জিনিস লিখে দেবে, তাহলে কেউ তোমাদের কাটতে পারবে না। এত অবধি বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আগের দিন যে ফর্মটা আমাদের এসেছিল P10 X1 প্লাস P20 X2, স্যার তাহলে আজকে আবার এটা করলে কেন এবিটা? আরে X1, এই যে 1 আর 2 মানে হচ্ছে পিওর দ্রাবক আর দ্রাবের কথা বলা হচ্ছে, দ্রাবক আর দ্রাব। আজকে আমরা দ্রাবক দ্রাব এই সমস্ত কিছুতে বেরিয়ে এ আর বি তরল নিয়ে কাজ করছি, সেই জন্য দুটো নাম, এ তরল আর বি তরল হয়েছে। এবার আমি প্লটের দিকে যাব, এবার আমি প্লটের দিকে যাচ্ছি। ওকে, তো প্লটটা করার আগে আমাদের ইকুয়েশনটাকে আমরা লিখে নিই। প্লটটা করার আগে আচ্ছা, প্লটটা করার আগে ইকুয়েশনটা লিখে নিই আমরা। কি আছে? পি ইজ ইকুয়ালস টু PA0 XA প্লাস PB0 XB, ঠিক আছে? কীভাবে প্লট করব দেখো, আমি ওয়াই অ্যাক্সিস রাখলাম। এবার এটা একটা এমন ফিগার যেখানে আমি দুখানা ওয়াই অ্যাক্সিস রাখবো, ঠিক আছে? মানে এদিকে দুখানা লাইন টানতেই পারি আমি। ওয়াই অক্ষ বরাবর রয়েছে হচ্ছে বাষ্পচাপ। কী রয়েছে? বাষ্পচাপ। বাষ্পচাপ বা শুধু চাপ লিখলেও পারো, বাষ্পচাপ বা শুধু চাপ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাষ্পচাপ বা শুধু চাপ লিখতে পারো, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একটা সেকেন্ড,
তো এদিকে চাপ বা বাষ্পচাপ রাখতে পারো, এদিকে আমি রাখছি মোল ভগ্নাংশ। ভালো কথা। এই যে পয়েন্টটা, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে এরকম দুখানা লাইন কেন টেনেছি, পরে বুঝতে পারবে। এই যে পয়েন্টটা, এইটাকে আমি রাখলাম এ এর বিশুদ্ধ চাপ, এইটাকে আমি বললাম এর বিশুদ্ধ অবস্থা, সরি বিশুদ্ধ চাপ নয়, এর বিশুদ্ধ অবস্থা। স্যার এই এর বিশুদ্ধ অবস্থা মানে কি? মানে হচ্ছে এই পয়েন্টে দ্রবণের শুধু এ রয়েছে, বি বলে কিছু নেই। যেখানে দ্রবণের শুধু এ রয়েছে, বি বলে কিছু নেই, তাহলে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এই অবস্থায় বি এর মোল সংখ্যা কত, স্যার বি এর মোল সংখ্যা এই সময় 0, তাহলে বি এর মোল ভগ্নাংশ কত? এই পয়েন্টে বি এর মোল ভগ্নাংশ হচ্ছে 0, কারণ পুরোটাই এ ভরে রয়েছে। আমি আবার বলছি, কি বললাম, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম, এই যে পয়েন্টটা রয়েছে এটাকে আমি ধরে নিলাম এর বিশুদ্ধ অবস্থা, এই অবস্থাটাকে আমি ধরে নিলাম এর বিশুদ্ধ অবস্থা। বিশুদ্ধ অবস্থা মানে যখন পাত্রের মধ্যে শুধু এ ভরে রয়েছে, বি বলে কিছু নেই। পাত্রের মধ্যে যদি শুধু এ পড়ে থাকে, বি বলে যদি কিছু না থাকে, তার মানে হচ্ছে পুরো কোয়ান্টিটিটাই এ জুড়ে বসে রয়েছে, তাই এ মূল ভগ্নাংশ হবে হচ্ছে 1 মানে পূর্ণ সংখ্যা। আর এই বি এক্স বিটা কত হবে? 0, কারণ বি তো নেই এখানে, শুধু এ রয়েছে। অ্যাট দিস মোমেন্ট ইফ আই আস্ক ইউ যে এর বাষ্পচাপ কত, স্যার এর বাষ্পচাপ যদি এই ইকুয়েশনটা আমরা নিই, হ্যাঁ, যখন এক্স এ ইজ ইকুয়ালস টু 1 আর এক্স বি ইজ ইকুয়ালস টু 0, ইকুয়েশনটা যদি বসিয়ে দাও দেখবে মোট চাপ আসছে হচ্ছে তোমাদের পিএ 0, কারণ এক্স এটা 1 হয়ে যাচ্ছে আর এই ফাংশনটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে এক্স বির ভ্যালু 0 বসানোর সঙ্গে সঙ্গে। তাহলে তখন প্রেশারের ভ্যালু আসছে পিএ 0। আমি এখানে কোনো একটা পয়েন্ট নিলাম, যার ভ্যালু হচ্ছে পিএ 0। এবার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, স্যার তুমি বুঝলে কি করে পয়েন্টটা এখানে হবে? এখানেও তো হতে পারতো। আমি বুঝিনি, আমি ধরেছি, আমি অ্যাজিউম করেছি অ্যাজ ইফ ওই পয়েন্টটা ওখানে, ঠিক আছে। নেক্সট, এই যে পয়েন্টটা, এটাকে আমি ধরে নিলাম বি এর বিশুদ্ধ অবস্থা। অন্বেষা দেখো, এটা হচ্ছে বি এর বিশুদ্ধ অবস্থা। আচ্ছা অন্বেষা, বি এর বিশুদ্ধ অবস্থা এই কথাটার মানেটা কি? বি এর বিশুদ্ধ অবস্থা মানে হচ্ছে শুধু বি রয়েছে, এ নেই। আচ্ছা শুধু বি যদি থাকে তাহলে এক্স বি ইকুয়ালস টু কত লিখবো গো? 1 আর এক্স ইজ ইকুয়ালস টু কি লিখবো? 0, কারণ নেই ওখানে। আচ্ছা এই অবস্থায় অন্বেষা, যখন পাত্রে শুধু বি রয়েছে, এ নেই, এই সময় পাত্রের যে বাষ্পচাপ সেটাকে তুমি কি দিয়ে লিখবে? তখন আমরা লিখবো পিবি 0। কেন? এক্স বি যখন 1, এক্স এ যখন 0, যদি আমরা এই ইকুয়েশনটায় বসাই তাহলে কি চলে আসবে? মোট চাপ ইজ ইকুয়ালস টু পিবি 0। কেন পিবি 0? এক্স এর জায়গায় 0 বসে যাচ্ছে, তাহলে পুরোই ফাংশনটা উড়ে গেল, শুধু পড়ে থাকবে পিবি 0 ইন্টু এক্স বির ভ্যালু 1, তাহলে শুধু পিবি 0 পড়ে থাকবে। এবার কথাটা হচ্ছে ম্যাথমেটিক্যালি নয় আমরা এটা বার করলাম পি ইজ ইকুয়ালস টু পিএ 0, পি ইজ ইকুয়ালস টু পিবি 0, বাট আমি পার্সোনালি কখনো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটার ভরসায় বসে থাকি না। কেন বসে থাকি না? আরে ভাই, এর বিশুদ্ধ অবস্থা লিখে দিয়েছি এই পয়েন্টে, মানে পাত্রে শুধু এই রয়েছে, তার মানে এর বিশুদ্ধ চাপটা হবে, এর বিশুদ্ধ বাষ্পচাপকে আমরা কি দিয়ে লিখি? পিএ 0 দিয়ে লিখি। আচ্ছা এই পয়েন্টে বি এর বিশুদ্ধ অবস্থা, তার মানে পাত্রে শুধু বি রয়েছে, তাহলে বি এর বিশুদ্ধ বাষ্পচাপ হবে। বি এর বিশুদ্ধ বাষ্পচাপকে আমরা কি দিয়ে লিখি? পিবি 0 দিয়ে লিখি। এখন ইকুয়েশন থেকেও সেটাই আসছে আমার। তো স্যার পিবি 0টা কোথায় নেব? এই লাইনেই কোথাও একটা নিতে হবে তোমাকে, তো ধরলাম এইখানে। আবার সবাই চেঁচামেচি আরম্ভ করে, তুমি কি করে বুঝলে পিবি 0টা এখানে হবে? আমি আবারও বলছি, পিবি 0 যে এখানে হবে আমি বুঝিনি, আমি অ্যাজিউম করেছি। হ্যাঁ তুমি কি করে বুঝো পিএ 0 বেশি না পিবি 0 বেশি? আরে ভাই অ্যাজিউম করেছি, আমি ধরেছি তো, আমি তো বলছি না যে আমি সব জেনে গেছি, আমি ধরে নিয়েছি যে এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপটা বি এর থেকে বেশি। কি করা যাবে? তোমরা ধরতেই পারো বি এর বাষ্পচাপ বেশি, আমি বলার কেউ নই, ধরতেই পারো তোমরা, কিন্তু তোমাদের ফিগারটা আমার ফিগারটা একটু আলাদা চলে আসবে তখন। ভুল কিছু না, কারুরটাই ভুল নয়। ইট ইজ অল ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাজাম্পশন, যার অ্যাজাম্পশন যেরকম তার ছবি সেরকম হবে। বেশ, তাহলে এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই যে এক্স অ্যাক্সিসটা দেখছো, যেখানে এখানটা হচ্ছে এর বিশুদ্ধ অবস্থা, মানে এর মোল ভগ্নাংশটা 1, বি এর কোনো মোল ভগ্নাংশই নেই। যত আস্তে আস্তে এদিকে মুভ করছি, এক্সে মানে এর মোল ভগ্নাংশটা 0 হয়ে যাচ্ছে, কারণ বি এর বিশুদ্ধ অবস্থা, মানে পুরোটাই বিতে ভরে যাচ্ছে। তার মানে কি আমি তোমাদের বলতে পারি যে যত এই এক্স অ্যাক্সিস বরাবর বাঁ দিক থেকে ডান দিকে আসছি, আমরা দ্রবণে আস্তে আস্তে বি অ্যাড করছি আর এ আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি? বলো তো এই কথাটার মানে বুঝলে কিনা? কারণ দেখো
এক্স এর মূল ভগ্নাংশটা থেকে 1 থেকে 0 হয়ে গেল, এক্স এর মূল ভগ্নাংশটা 1 থেকে 0 হয়ে গেল, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে স্যার মূল ভগ্নাংশ এর মূল ভগ্নাংশটা কমছে, বাঁ দিক থেকে ডান দিকে এর মূল ভগ্নাংশটা কমছে, তার মানে কি মানে দাঁড়াচ্ছে? এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে দ্রবণ থেকে এটা আস্তে আস্তে করে আমরা সরিয়ে নিচ্ছি। আর স্যার এই যে বি এর মূল ভগ্নাংশটা এখানে 0 এখানে 1 হয়ে গেল, তার মানে কি মূল ভগ্নাংশ বাড়ছে, লোয়েস্ট ভ্যালু থেকে হায়েস্ট ভ্যালুতে চলে যাচ্ছে। ভগ্নাংশের লোয়েস্ট ভ্যালু কত? 0, হায়েস্ট ভ্যালু কত? 1, মানে প্রকৃত ভগ্নাংশের কথা যদি বলি আমরা 0 থেকে 1, এটাই তো রেঞ্জ। তো 0 থেকে 1 এর দিকে যাচ্ছে মানে বি এর ভ্যালুটা বাড়ছে, বি এর মূল ভগ্নাংশ বাড়ছে মানে কি পাত্রে আমরা আরও বেশি বেশি করে বি অ্যাড করছি। তাহলে এই কথাটাকে বোঝার চেষ্টা করো যে স্যার এই যে ছবিটা এঁকেছি সেখানে আমাদের যত বাঁ দিক থেকে ডান দিকে আমরা যাচ্ছি, মুভিং ফ্রম লেফট টু রাইট, পাত্রে আরও বেশি বেশি করে বি অ্যাড করছি, কিন্তু এ আমরা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। আচ্ছা পায়েল, তোমাকে আমি জিজ্ঞেস করছি, বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা এটা আস্তে আস্তে সরিয়ে নিতে থাকি তাহলে এর আংশিক চাপ বাড়বে না কমবে? কমবে। কারণ পাত্র থেকে যদি এ সরিয়ে নিই তাহলে আস্তে 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 এর আংশিক চাপ কমে যাবে, কমতে 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 এই পয়েন্টে এসে, বৈশালী এই পয়েন্টে এসে এর বাষ্পচাপ কত হয়ে যাবে? 0। তাহলে এই ভ্যালু থেকে আস্তে আস্তে এর বাষ্পচাপটা এখানে কমে গেল। যদি কেউ কোনোদিন তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই যে গ্রাফটা এঁকেছিস এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে এর আংশিক চাপের গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এর আংশিক চাপের গ্রাফ, কারণ বাঁ দিক থেকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। বেশ, ইন আদার ওয়ে আই ক্যান সে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ পাত্রে তোমরা আস্তে আস্তে করে বি অ্যাড করছো, তাহলে কেউ আমাকে বলো পাত্রে যদি বি অ্যাড করা হয় তাহলে বি এর আংশিক চাপ কমছে না বাড়ছে? বি এর আংশিক চাপটা বাড়ছে। ভেরি গুড, বি এর আংশিক চাপটা এভাবে বাড়লো। তাহলে দেখো বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছ পি এর গ্রাফটা আস্তে আস্তে ফল করছে, বাট পিবির গ্রাফটা কিন্তু এইভাবে বাড়ছে, বাড়তে বাড়তে ওর ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে এটা কার গ্রাফ, স্যার এটা হচ্ছে পিবির গ্রাফ, এটা হচ্ছে পিবির গ্রাফ। ওকে, এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, যদি তোমাদেরকে এটা জিজ্ঞেস করা হয় যে তাহলে বিশুদ্ধ এ অবস্থায়, এর বিশুদ্ধ অবস্থায় দ্রবণটার বাষ্পচাপ হচ্ছে PA0, হ্যাঁ কারণ দ্রবণে তখন শুধু এই রয়েছে, বি বলে কেউ নেই। বি এর বিশুদ্ধ অবস্থায় দ্রবণের বাষ্পচাপ হচ্ছে PB0। এই কথাটার মানে কি বুঝতে পারছো? আমি আবার বোঝাচ্ছি, দেখো এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হচ্ছে PA0, বি এর বিশুদ্ধ অবস্থায় দ্রবণের বাষ্পচাপ হচ্ছে PB0। তার মানে কি, যেহেতু আমি এখানে ধরে নিয়েছি যে বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপটা বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপের থেকে বেশি, তোমরা উল্টোটাও ধরতে পারতে, বি এরটা বেশি একটা কম ধরতে পারতে। অ্যাকর্ডিং টু মাই ফিগার দ্রবণের ম্যাক্সিমাম প্রেশার হচ্ছে এইটা আর মিনিমাম প্রেশার হচ্ছে এইটা, এর নিচে বা এর উপরে কোনোদিনই উঠবে না। কোনোদিন তোমরা দেখতে পাবে না যে দ্রবণের বাষ্পচাপটা এখানে বা দ্রবণের বাষ্পচাপটা এখানে বা এখানে, কখনো হবে না। দ্রবণের বাষ্পচাপ ম্যাক্সিমাম এইটা, এই লেভেলে থাকবে, আর মিনিমাম লেভেলটা হচ্ছে এইটা, এইটার নিচে ও এর উপরে উঠবে না, এই লেভেলের নিচেও নামবে না। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা স্ট্রেট লাইনের সাহায্যে আমরা কি দ্রবণের বাষ্পচাপটা দেখাতে পারি, অবশ্যই দেখাতে পারি। কিরম হবে? জাস্ট অ্যাড দিস 2 পয়েন্টস। তাহলে দেখো এর বিশুদ্ধ অবস্থা আর বিশুদ্ধ অবস্থা তার মধ্যে দ্রবণের বাষ্পচাপটা এই স্ট্রেট লাইনে লাই করছে, ইন দিস স্ট্রেট লাইনটা এই রিজিয়ানের মধ্যেই আছে, রিজিয়ানের উপরেও যায়নি, রিজিয়ানের নিচেও যায়নি। This is the straight line. This straight line is the graph of, it represents the total pressure of the solution, that is PA0XA plus PB0XB. এবার যদি এরকম কেউ থেকে থাকো যে জিনিসটা বোঝনি, সে আমাকে জিজ্ঞেস করো, বাকিরা সবাই আঁকতে আরম্ভ করে দাও, পুরোটা এঁকে নিয়ে আমাকে বলবে উইথ অল দিস ইকুয়েশনস। বাট আমি একটা কথা বলি, তোমাদের এটা করাচ্ছি ঠিকই, পরীক্ষায় তোমরা এটা করবে ঠিকই, এই PA is goes to PA0, P is goes to PB0, যখন XB is goes to 1, কিন্তু আমরা যখন মনে মনে এগুলোকে বুঝবো না, গ্রাফটাকে যখন ধরো তোমরা একদিনকে রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছো যে গ্রাফটা কীরকম হবে, তখন কি সব ইকুয়েশন বসাবে নাকি? তোমরা তো এইখান থেকেই বুঝে যাবে এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হবে PA0, বি এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হবে PB0, দুটোকে অ্যাড করে দিই তাহলেই হয়ে যাবে। সব ইকুয়েশন লাগে নাকি গ্রাফ বানাতে? আবার যদি এই ছোট্ট একটা গ্রাফ বানাতে আমরা ইকুয়েশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ি তাহলে আমরা গবেট, ইনক্লুডিং মি। যদি আমার লাগে তাহলে আমিও গবেট, কারণ সত্যি কথা বলতে মাত্র 3টে লাইন, এখানে কি করে এতগুলো ইকুয়েশন লাগতে পারে আমাদের? করা হয়ে গেলে বলবে তাড়াতাড়ি করে, আর যদি কেরকম থেকে থাকো যে বুঝতে পারোনি আমাকে বলো।
করা হয়ে গেলে অবশ্যই বলবে। হয়ে গেছে। সবার কি হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। পায়েল, জয়ন্ত, আচ্ছা প্রদীপ হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। তাহলে আমি পরের টপিকে মুভ করছি। ক্লাস হয়ে গেলে অবশ্যই সবাই নোটস পাঠিয়ে দেবে। আচ্ছা একটা জিনিস বলি, কেউ কেউ তোমরা পিডিএফে নোটস পাঠাও, পিডিএফ করার দরকার নেই, জাস্ট নর্মাল ছবি দেবে, কারণ পিডিএফ করলে কী হয়, যদি কিছু এডিট করার থেকে আমি করতে পারি না, আমি প্রত্যেকেটা চেক করি, সো পাঠাবে অবশ্যই। ওকে, হেডিং দাও, হেডিং দাও। এবার আসল পড়া আরম্ভ হলো। এই প্লটটা যখন হয়ে গেল, এবার আমাদের আসল এই প্লটটা যেন এখন মাথায় থাকে, কারণ আজকের পুরো পড়াটাই এই প্লটটা রিলেটেড হবে, অনেকবার করতে হবে আমাদের, তো আমাদের যেন অবশ্যই এটা মনে থাকে। হেডিং দাও, আদর্শ এবং প্রথম হেডিং লেখো আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ যাকে ইংলিশে বলে হচ্ছে আইডিয়াল সলিউশন। আদর্শ দ্রবণ যাকে ইংলিশে বলে হচ্ছে আইডিয়াল সলিউশন। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ক্লাস 11-এ আমাদের কেমিস্ট্রি আর ফিজিক্স দুটোতেই একটা চ্যাপ্টার ছিল। কেমিস্ট্রিতে ছিল হচ্ছে স্টেটস অফ ম্যাটার নামে। স্টেটস অফ ম্যাটারের 3টে পার্ট আমি বলেছিলাম, গ্যাসীয় অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা। গ্যাসীয় আর তরলটা তোমাদের ক্লাস 11-এ ছিল, কঠিন অবস্থাটা তোমাদের ক্লাস 12-এ রয়েছে, পদার্থের কঠিন অবস্থা, তোমরা পড়বে এরপরেই, খুব তাড়াতাড়ি পড়াবো ওটা। তাহলে পদার্থের কঠিন অবস্থাটা 12-এ আছে, কিন্তু পদার্থের গ্যাসীয় আর তরল অবস্থাটা ছিল আমাদের ক্লাস 11-এ। ওই গ্যাসীয় অবস্থা, আর ফিজিক্সে ছিল কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে, গ্যাসের গতীয় সমীকরণ যে চ্যাপ্টারটা থাকে। এবার আমাদের এই স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে গ্যাস দু রকমের হয়। স্টেটস অফ ম্যাটারের চ্যাপ্টারে বা ছোটোবেলা থেকেও পড়ছি, দু রকমের গ্যাস হয়, আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস। তোমরা কি জানো আইডিয়াল ছেলে কাকে বলে? আইডিয়ালিটি মানে, আইডিয়াল বিহেভিয়ার মানে আমরা কি মনে করি? আইডিয়াল বিহেভিয়ার মানে হচ্ছে, তোর একটা ছেলের কথা বলছি, আইডিয়াল ছেলে যে সিনেমা দেখে না, মোবাইল ইউজ করে না, হোয়াটসঅ্যাপ করে না, ইউটিউবে ভিডিও দেখে না, সারাক্ষণ শুধু পড়াশোনা করে, সকাল ভোর 4টেয় ওঠে, পড়তে বসে, স্নান করে আবার পড়তে বসে, খায় আবার পড়তে বসে, রাত্রিবেলায় 10টার সময় পড়ে ঘুমোতে চলে যায়, আবার পরের দিন 4টের সময় উঠে পড়তে বসে, সারাদিন শুধু পড়ছে, পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, 100 পাচ্ছে। কিছু কিছু লোক এদেরকে আদর্শ ছেলে বলে, গালাগালি দেয় না, কোনো নেশাপাতি নেই, কিচ্ছু নেই, কোথাও ঘুরতে যায় না, শুধু ঘরে বসে রয়েছে, মাঝে মধ্যে খেলতে যায়, আদর্শ ছেলে। বাস্তবে এই জিনিসটা কখনো সম্ভব? ভেবে দেখো, ডোন্ট বি হাইপোথেটিক্যাল। বাস্তবে এই জিনিসটা কোনোদিন সম্ভব নয়। কোনো মানুষের জীবনটা এরকম হতে পারে না যে সে ভোর 4টে উঠবে, শুধু সারা জীবন শুধু এসে, হ্যাঁ একটা প্রিপারেশনের জন্য এগোচ্ছে 1 বছর 2 বছর, তখন সে করতে পারে, সারা জীবন সে একই রুটিন মেনটেন করলো, অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা ড্রব্যাক থাকে, একটা ব্ল্যাক সাইড থাকে। কেউ হয়তো বিড়ি খেতে ভালোবাসে, কেউ হয়তো সিনেমা দেখতে ভালোবাসে, কেউ হয়তো ফোন করতে ভালোবাসে। তো আদর্শ যে কেসটা আমি বলছি, আইডিয়াল যে বিহেভিয়ার, ইট ইজ ইম্পসিবল ফর এ পারসন। কোনো হিউম্যান বিংয়ের জন্য আইডিয়াল বিহেভিয়ার সম্পূর্ণভাবে ইট ইজ ইম্পসিবল। তাই আইডিয়ালের উল্টোটা কি হবে? আইডিয়ালের উল্টোটা হবে হচ্ছে রিয়েল, মানে আদর্শের উল্টোটা হচ্ছে বাস্তব। তাই গ্যাস দুরকম ছিল, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাদেরকে বলেছিলাম? যারা একই সাথে বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রস ল মেনে চলে, যার ফলে আমরা এই তিনটেকে কম্বাইন করে একটা ফর্মুলা বলেছিলাম, পিভি ইজ ইকুয়ালস, ও বাবা তার লেখার কি ছিরি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এই আদর্শ গ্যাস সমীকরণ বলা হয় এটাকে। এই সমীকরণকে যে পুরোপুরি মেনে চলে সেই গ্যাসগুলোকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। যারা মেনে চলে না, বাস্তবে কোনো গ্যাসই সম্পূর্ণভাবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটিকে মেনে চলতে পারে না, সেই জন্য আদর্শ গ্যাসের উল্টোটাকে বলা হয়েছিল হচ্ছে বাস্তব গ্যাস। বুঝতে পারলে? তাই সম্পূর্ণ আদর্শ কোনো গ্যাসই হতে পারে না। এবার দ্রবণের ক্ষেত্রে, তাহলে দ্রবণের উল্টোটা কী হবে স্যার? মানে আদর্শ দ্রবণের উল্টোটা কী হবে? আদর্শ দ্রবণের উল্টোটা কি তাহলে বাস্তব দ্রবণ হবে? না, কারণ আদর্শ দ্রবণের ডেফিনেশনটা হচ্ছে যে সকল দ্রবণ রাউল্টের সূত্রকে মেনে চলে। রাউল্টের কোন সূত্র? P = PA0XA + PB0XB। রাউল্টের বাষ্পচাপের সমীকরণকে যারা মেনে চলে, আমি কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত বলছি না, কারণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কী ছিল? P0 - P/P0 = XT। আই এম নট টকিং অ্যাবাউট দিস, ইট ইজ দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমি এখানে যাইনি, আমি শুধুমাত্র বাষ্পচাপের এই যে ফর্মুলাটা ছিল, এই যে ফর্মুলাটা, আমি এটা নিয়ে কথা বলছি। মানে এই যে ইকুয়েশনটা এসছে আমাদের এখন, P10x1 + P20x2, বা যদি এবির জন্য বলি P = PA0XA + PB0XB। আমি রাউল্টের বাষ্পচাপের সমীকরণের কথা বলছি, আপেক্ষিক অবনমনের কথা বলিনি, শুধু বাষ্পচাপ। যে সকল দ্রবণ রাউল্টের বাষ্পচাপের সূত্রকে মেনে চলে
তারা হচ্ছে আদর্শ দ্রবণ। যে সকল দ্রবণ মেনে চলে না তাদেরকে বলা হয় অনাদর্শ দ্রবণ। আচ্ছা স্যার, গ্যাসের ক্ষেত্রে বলা হলো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, কিন্তু এখানে আদর্শ আর অনাদর্শ কেন বলা হচ্ছে? কারণ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস বলে কিছু হয় না পৃথিবীতে, তাই আদর্শের উল্টোটাকে আমরা বাস্তব রেখেছিলাম। কিন্তু আদর্শ দ্রবণ পৃথিবীতে হতে পারে, এরকম দ্রবণ আছে, প্রচুর আছে। এক্সাম্পল আমি লেখাবো যারা রাউল্টের এই ইকুয়েশনটাকে মেনে চলে, তাই আদর্শ গ্যাসের উল্টোটাকে বাস্তব বলতে পারি না। কারণ আদর্শ গ্যাসের উল্টোটাকে যদি তোমরা বাস্তব বলো তাহলে এটাকে তোমরা সামহাউ হাইপোথেটিক্যাল বলে দিচ্ছ, মানে অবাস্তব। কিন্তু আদর্শ গ্যাস তো, আদর্শ দ্রবণ তো অবাস্তব নয়, বাস্তবে তো রয়েছে। আদর্শ দ্রবণ তো বাস্তবে রয়েছে, তাহলে আমরা কি করে এটা এর উল্টোটাকে বাস্তব বলতে পারি? তাই এর উল্টোটাকে আমরা অনাদর্শ বলেছি। যারা রাউল্টের সূত্রকে মেনে চলে না তারা অনাদর্শ, যারা মেনে চলে তারা আদর্শ। আদর্শ গ্যাস কি হতে পারে? বেনজিন টলুইনের দ্রবণ, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইডের দ্রবণ, এগুলো সব হচ্ছে আদর্শ দ্রবণ। তাহলে লেখো, যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে, যে দ্রবণ, আদর্শ দ্রবণের সংজ্ঞা লিখছি, যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে, আন্ডারলাইন করে রাখো উষ্ণতা ও গাঢ়ত্ব, মেনশন না করলে নাম্বার নেই। যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে, রাউল্ট সূত্র মেনে চলে, তাকে আদর্শ দ্রবণ বলে। যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। হয়েছে? ডান। আদর্শ দ্রবণের উদাহরণ পরের দিন যখন ক্লাস হবে, কালকে যদি ক্লাস হয় কালকে জিজ্ঞেস করবো, যদি কালকে ক্লাস না হয় নেক্সট যেদিন ক্লাস হবে আমি ধরবো, যদি কালকে ক্লাস হয় তাহলে আমি কালকেও ধরতে পারি এগুলো। সো আজকে রাত কালকে সকালের মধ্যে এনিহাউ রেডি করবে। আজকের ক্লাসটা খুব সেন্সিটিভ ক্লাস। উদাহরণ লেখো আদর্শ দ্রবণের, উদাহরণ লেখো আদর্শ দ্রবণের। কি কি উদাহরণ? নাম্বার ওয়ান, উদাহরণ নাম্বার ওয়ান দিয়ে লেখো বেনজিন ও টলুইনের দ্রবণ। ঠিক আছে, বেনজিন ও টলুইনের দ্রবণ। ওয়েট আমি লিখে দিচ্ছি, বেনজিন ও টলুইনের দ্রবণ, বেনজিন ও টলুইনের দ্রবণ। নাম্বার টু, ইথাইল ব্রোমাইড ও ইথাইল আয়োডাইডের দ্রবণ। ইথাইল ব্রোমাইড ও ইথাইল আয়োডাইডের দ্রবণ। ঠিক আছে। 3 নম্বর লেখো এন হেক্সেন। দাদা এন হেক্সেন জিনিসটা কি? হেক্সেন, হেক্সেন পরপর 6টা কার্বন, এন হেক্সেন ও এন পেন্টেনের দ্রবণ। আচ্ছা, এই এন কথাটা লেখার কারণ কি বোঝাবো, অর্গানিকের ক্লাসে বোঝাবো যে কেন এন লিখছি। আচ্ছা, তোমাদের তো অলরেডি আমি বলেওছি ক্লাস 11 যে কেন এন লেখা হয়। কেউ বলতে পারবে এন মানে কি? আইসোমেরিজম বলে একটা, হ্যাঁ কি 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 ছিল না, আইসো নিও, ওটাই তো বলো কি ছিল আবার কি, কেউ একজন বলো অ্যাটলিস্ট। অর্ণেশা এন মানে কি গো? এন মানে হচ্ছে নর্মাল হেক্সেন, নর্মাল পেন্টেন, মানে পরপর 6টা কার্বন রয়েছে এরকমভাবে, এটাকে বলে নর্মাল স্ট্রাকচার, এন হেক্সেন এন পেন্টেন। ওকে, তাহলে এই যে মিশ্রণগুলো, বেনজিন টলুইনের দ্রবণ হচ্ছে আদর্শ দ্রবণ, ইথাইল ব্রোমাইড ইথাইল আয়োডাইডের দ্রবণ হচ্ছে আদর্শ দ্রবণ, এন হেক্সেন এন পেন্টেন হচ্ছে আদর্শ দ্রবণ। এই ডেফিনেশনগুলো যদি মুখস্থ, এই এক্সাম্পলগুলো যদি মুখস্থ রাখো, নিট এবং জয়েন্টেও হেল্প হবে, কারণ এক্সাম্পল তুলে কোশ্চেন থাকে। ডান, মুছে দিলাম, মুছে দিলাম। এবার লেখো অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণকে ইংলিশে কি বলে? ওটাকে বলে আইডিয়াল সলিউশন, এটাকে বলে হচ্ছে নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন, যারা রাউল্টের সূত্র মেনে চলে না তারা নন আইডিয়াল সলিউশন। ডেফিনেশন লেখো, যেসব দ্রবণ বা যে দ্রবণ রাউল্ট সূত্র মেনে চলে না, যে দ্রবণ রাউল্ট সূত্র মেনে চলে না, রাউল্ট সূত্র মেনে চলে না, তাকে অনাদর্শ দ্রবণ বলে, তাকে অনাদর্শ দ্রবণ বলে। ঠিক আছে, অনাদর্শ দ্রবণের উদাহরণ আমরা পরে লিখব, অনাদর্শ দ্রবণের উদাহরণ আমরা পরে লিখব, তার কারণ আছে। কেন পরে লিখব? এই অনাদর্শ দ্রবণের এখান থেকে খেলা শুরু হলো, অনাদর্শ দ্রবণ থেকে আজকের খেলাটা শুরু হলো। টোটালি দ্য প্লট রিলেটেড, all these topics
আর দ্যাট প্লট রিলেটেড, ওই প্লটটা যে বুঝতে পেরেছে সেগুলো বুঝবে, প্লট না বুঝতে পারলে কিন্তু মুশকিল হবে। এই অনাদর্শ দ্রবণ দু রকমের। কী কী? একটা হচ্ছে, দেখো তোমাদেরকে বলি যে অনাদর্শ কাকে বলা হচ্ছে। আদর্শ মানে কি? বাড়ি থেকে একটা ছেলে বেরোলো, সোজা স্কুলে চলে গেল, স্কুল থেকে সোজা বাড়ি চলে এলো পড়াশোনা করে, এদিক ওদিক কোথাও গেল না, ঠিক আছে? তাহলে কি বললাম? অনাদর্শ আদর্শ দ্রবণ মানে কি, মানে আদর্শ ছেলে মানে কি? বাড়ি থেকে বেরোলো, স্কুলে গেল, স্কুল টাইম শেষ হলো, সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো। ক্লিয়ার? এবার অনাদর্শ ছেলে কি হতে পারে? সেক্সিস্ট হব না, কারণ ছেলে মেয়ে দুজনেই হতে পারে এটা। তো অনাদর্শ ছেলে বা মেয়ে, ধর একটা ছেলে স্কুলে গেল কিন্তু স্কুলে পৌঁছালো না, জয়ন্তী হলে চলে গেল, ঠিক আছে? অনাদর্শ ছেলে। স্কুল ছুটি হলো, বাড়ি ফিরল না, ধুবিঘাটে গিয়ে বিড়ি খেলো, অনাদর্শ ছেলে। এবার এই অনাদর্শ ছেলে আবার দু রকমের আছে। এই অনাদর্শ দ্রবণ দু রকমের আছে। কি কি? একদল যারা, আমি একটু বাংলাকে বলে নিচ্ছি, বাংলা এখানটা ইংলিশ টার্মটা লিখছি, হ্যাঁ, পরে বাংলা টার্মটা এখানে লিখে দেবো। একদল যারা পজিটিভ ডেভিয়েশন দেখায়, হ্যাঁ, ডেভিয়েশন মানে কি বলতো? তুমি তোমার যাত্রাপথ থেকে তখন যখন সরে যাচ্ছ, যাওয়ার কথা স্কুল চলে গেলে টিটাগড়, এটা হয়ে গেল ডেভিয়েশন, ঠিক আছে? পজিটিভ ডেভিয়েশন। আরেক দল যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, বাংলায় কি বলা আছে? ডেভিয়েশন কথার মানে কি? ডেভিয়েশন কথার মানে হচ্ছে বিচ্যুতি, নিজের যাত্রাপথ থেকে বিচ্যুত হওয়া, ঠিক আছে? পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশন, বাংলায় বলে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। প্রথমে আমি ঋণাত্মক বিচ্যুতিটা আরেকবার বলি। কি বললাম? যাওয়ার কথা স্কুলে, চলে গেল সিনেমা হলে, ঋণাত্মক বিচ্যুতি, কারণ অবনতি, ঠিক আছে? এবার কোনো একটা ছেলেকে বাড়ি থেকে পাঠানো হলো, এই যা অমুক টিচারের কাছে গিয়ে পড়তে বস, বাড়ি থেকে বেরোলো, সে টিচারের কাছে গেল না, যাত্রাপথটা থেকে বিচ্যুত হয়ে গেল। তো তাহলে এটা এক ধরনের বিচ্যুতি, কিন্তু কীরকম? ধনাত্মক না ঋণাত্মক? সে টিচারের কাছে পড়তে না গিয়ে কোন এক প্রফেসরের কাছে পড়তে চলে গেল। এভাবে ক্লাসিফাই করা উচিত না, বাট যাই হোক, আরও হায়ার স্টাডিজের জন্য পড়তে চলে গেল। এটাকে তোমরা কি বিচ্যুতি বলবে? আরে ভাই, তোর এখন ক্লাস 10, সামনে মাধ্যমিক, তুই এখন আইআইটির জন্য পড়ে কি করবি? কিন্তু না, আমি এখন আইআইটির জন্য পড়বো, ওটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। নিজের যাত্রাপথ থেকে বিচ্যুত হওয়াকেই ডেভিয়েশন বলা হয় বা বিচ্যুতি বলা হয়। এবার যদি ডেভিয়েশনটা উপর দিকে, বেশির দিকে হয়, তাহলে পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। আর যদি বিচ্যুতিটা অবনতির দিকে হয়, তাহলে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি। তাই অনাদর্শ দ্রবণ দু রকমের আছে, একদল যারা ধনাত্মক বিচ্যুতি দেখায়, একদল যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। আজকে আমরা দুটো নিয়েই কথা বলবো। তাহলে লেখো, অনাদর্শ দ্রবণ দুই প্রকার। অনাদর্শ দ্রবণ দুই প্রকার। এক, নাম্বার ওয়ান, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। কি বললাম? ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। নাম্বার 2, ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। তাহলে প্রথমটা কি বললাম? ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ, আর ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, হয়েছে আই গেস। এবার আমি একটা একটা করে শুরু করব, আর এখান থেকে একটা কোশ্চেন আসছে বলে ধরে রাখো, ঠিক আছে? অনেস্টলি যদি বলি, এইটা একটা এমন পার্ট, এই ধনাত্মক আর ঋণাত্মক বিচ্যুতি দ্রবণের একটা এমন পার্ট। প্রথমেই এটা আগে বলবো যে দ্রবণ চ্যাপ্টারটাকে অনেক ছেলে মেয়ে অপছন্দ করে, কারণ সত্যি বলতে এই চ্যাপ্টারটা অনেকের কঠিন লাগে। বিলিভ মি, যখন আমি স্টুডেন্ট ছিলাম, 12-এ পড়তাম, দ্রবণকে আমার খুব ভয় লাগতো। কিন্তু যদি আমরা একটু ডিটেলসে ব্রেক করে করে পড়ি সময় নিয়ে নিয়ে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইউজার মানে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি চ্যাপ্টার একটা। তো আজকে যে পার্টটা তোমরা পড়ছো, এটা আমি চাই এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিক। কেন? এই টপিকগুলো আমাদের অন্যদের থেকে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। এই কোশ্চেনে হয়তো 2 মার্কস বা 3 মার্কস থাকবে, যেটা অন্যরা পারবে না, আমরা কিন্তু পারবো। এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, এখানে আমাদের নাম্বারটা বুস্ট আপ হবে।
তো আমি সত্যি চাইবো আজকে তোমরা বুঝে যাবে টপিকটা, আমি সত্যি চাইবো অ্যান্ড বি প্রিপেয়ার ফর দ্যাট, যেন এখান থেকে কোশ্চেন দিলে আমরা পারি, ঠিক আছে, এবং দেয়। তো প্রথমে হেডিং দাও, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ নাম্বার 1। ধনাত্মক, আচ্ছা ধনাত্মক বিচ্যুতি লেখো, নাম্বার 1 লেখো ধনাত্মক বিচ্যুতি, তাহলেই হবে। ধনাত্মক বিচ্যুতি, যদি বই খোলো অনেক বড় বড় কথা লেখা আছে, ঠিক আছে, এত লেখার সময় নেই বা দরকারও নেই। ধনাত্মক বিচ্যুতি ইংলিশে কি বলে? পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন, ঠিক আছে, ধনাত্মক বিচ্যুতি। আগে আমি একটা গল্প বলতে চাই, সেই গল্পটার বেসিসেই এই পুরো টপিকটা হবে। যদি এই গল্পটা মনে রাখতে পারো, আই প্রমিস বোর্ড কেন নিট লেভেলে উতরে যাবে। যদি এই ছোট্ট গল্পটা, কি গল্প সেটা ঠান্ডা মাথায় শুনবে, কেউ করবে না। দুই ভাই এ আর বি, মন দিয়ে শুনবে, দুই ভাই এ আর বি, কাজিন ব্রাদার্স, ওকে, মাসির ছেলে, চলো মাসির ছেলে, দুই মাসির ছেলে, মাস্তুতো ভাই এরা, এ আর বি। এটা দূরে দূরে থাকে, এ এর বাড়িতে রয়েছে, বি একা ওর বাড়িতে রয়েছে। এবার দুজনের বাড়িতেই অস্বাভাবিক মানে কড়াকড়ি, খুব স্ট্রিক্ট বাড়ির লোকেরা, এই পর পর পর, কোথাও বেরোবি না, খেলতে যাবি না, কিছু করবি না, কোথাও বেরোতে পারে না, ঠিক আছে। সন্ধে হলে বিকেল হলে মাঝে মধ্যে একটু অল্প মাঠের দিকে যায়, তাও খেলার টাইম পায় না, দেখে চলে আসে আবার, কি করে জানি না, যায় মাঝে মধ্যে। বিও ওর ধারে কাছে যে বাড়ির রাস্তা ফাস্তা আছে ওখানে মাঝে মধ্যে ঘুরতে যায়, মাঝে মধ্যে ঘুরতে যায়, হ্যাঁ, একদম যে বাড়ি বসে থাকে আমি বলছি না, কিন্তু ইন্টারেস্ট পায় না। কেন ইন্টারেস্ট পায় না বলো তো? মাঝে মধ্যে আমি না, আমার একটা ব্যাপার আছে, পুজোর সময় আমি খুব একটা বোরিং পার্সন, তো আমি সিনেমা দেখতে যাই একা একা, কারণ পুজোর সময় জেনারেলি কেউ সিনেমা দেখে না, আমি একটু শান্তিপ্রিয় লোক। তো এবার আমি যদি একা সিনেমা দেখতে যাই, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা স্যার তুমি যে সিনেমা দেখতে গেলে কার সাথে গেছো, কী অ্যান্সার দেবো আমি? নিজের সাথে গেছি। এই যে এ যে বিকেলবেলায় ঘুরতে যাচ্ছে, কার সাথে গেছে? এ বলছে নিজের সাথে গেছি, কে যাবে আবার আমার সঙ্গে? তাহলে এ কার সঙ্গে গেছে? নিজের সাথে। এইটাকে আমরা বলি হচ্ছে এ এ ইন্টারাকশান। কি বলি এটাকে আমরা? এ এ ইন্টারাকশান। কথাটা কিন্তু মনে রেখো, এ এ ইন্টারাকশান, ঠিক আছে। বি, ও তো একা একাই রাস্তায় ঘুরতে যাচ্ছে, আবার চলে আসছে একটু বাদে, তাহলে এখানে কি আকর্ষণ, কি ইন্টারাকশন কাজ করছে? বি বি ইন্টারাকশন, তাই তো। বি বি আরে একা একা ঘুরে, আপনার কথা না মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ কথা কেটে যাচ্ছে। সবার। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। কখন থেকে প্রবলেমটা হচ্ছে, কোন টপিকটা থেকে হচ্ছে? স্যার কিছুক্ষণ আগে থেকেই হচ্ছে। এখনো কি কাটছে? না এবার ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। একটা কথা বলি, যদি একটুও কাটে, কখনো যদি কাটে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে। রিজলভ করতে ঠিক আছে, কিন্তু যদি অনেকটা পড়িয়ে দিই তারপরে যদি শুনতে না পাও সেটা ভুল হবে। আচ্ছা, গল্পটা শুনতে পেয়েছিলে কিছুটা হলেও? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলছিলাম, এরা দুই ভাই এ আর বি, বিকেলবেলায় এ একা একা ঘুরতে বেরোচ্ছে, বিও একা একা ঘুরতে বেরোচ্ছে, কিন্তু খুব একটা আনন্দ নেই, একা একা ঘুরে কী লাভ। বেশ, গরমের ছুটিতে দুই মাস্তুতো ভাই তো গরমের ছুটিতে মামা বাড়ি গেল। আর আমি যেভাবে আঁকছি তোমরা কিন্তু এইভাবেই আঁকবে, বাট তখন আঁকবে যখন গল্পটা হয়ে যাবে। গরমের ছুটিতে মামা বাড়িতে গেল,
মামা বাড়িতে দুই ভাই একসাথে বসেছে, এ আর বি। এবার এরা কোম্পানি পেয়েছে খেলার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। আর মামা বাড়িতে অত স্ট্রিক্টনেস নেই, কেউ বলবে না এই পড়তে বস, গরমের ছুটিতে মজা করতে এসছে, কেউ বলবে না পড়তে বস। দুজনে একসাথে উড়ে বেড়াচ্ছে। এবার আমি শুধু তোমাদের একটাই জিনিস জানতে চাইছি, এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে? যখন ওরা একা একা বাড়িতে ছিল, একা একা যখন বাড়িতে ছিল, সেখান থেকে যখন মামা বাড়িতে এলো, ওদের বাইরে বেরোনোর প্রবণতা বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো। যদি আমি জিজ্ঞেস করি এখানে, এখানে তো এ এ ইন্টারাকশন কাজ করছিল, কারণ এ নিজের সাথেই ঘুরছিল, বি নিজের সাথেই ঘুরছিল, এখানে কি ইন্টারাকশন কাজ করছে কেউ বলতে পারবে আমাকে? এখানে এ বি ইন্টারাকশন কাজ করছে, এর সাথে বি, বলতে না পারার মতো কোনো কথা ছিল না এটা। এ বি এর সাথে ঘুরে বেড়াচ্ছে, তাই এখানে কি ইন্টারাকশন কাজ করছে? এ বি ইন্টারাকশন। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন এ একা থাকে না, খুব ল্যাদ খায়, বলে ধর কোথাও যাবো না। আমাদের তো দুটো সাইড হয়, আমাদের ব্রেনে দুটো সাইড আছে, তো একটা সাইড বলছে ধর চল আর ঘরে বসবো না, একটু ঘুরে আসি। তখন আরেকটা সাইড বলছে ধর যাবি না, একদম চুপচাপ ঘরে বসে থাক। মানে এ নিজেই নিজেকে আটকে রাখছে, বিটাও নিজেই নিজেকে আটকে রাখছে। কিন্তু যখন এরা মামা বাড়িতে এলো, মামা বাড়িতে যখন এলো যেখানে এ বি ইন্টারাকশন কাজ করছে, একজন কি আরেকজনকে অত বেশি আটকে রাখছে? উত্তর দেবে। একজন কি আরেকজনকে অত বেশি আটকে রাখছে না। তাহলে ইন্টারাকশনটা কোথায় স্ট্রং? এ এ বি বি নাকি এ বি? ইন্টারাকশনটা কোথায় স্ট্রং? এ এ বি। এ এ বি বি ইন্টারাকশন, ইয়েস, এ এ বি বি ইন্টারাকশনটা কিন্তু এ বি ইন্টারাকশনের থেকে অনেক বেশি। তাই এটাকে এই সিম্বলটা দিয়ে দেখাবে, এই যে মানে এ এ বি বি ইন্টারাকশনটা এ বি ইন্টারাকশনের থেকে অনেক বেশি। এই যে ব্লকটা করলাম, দিস ব্লক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আনসার দিস টাইপ অফ কোশ্চেন্স। এইটা যে বুঝে যাবে, যে এটা বুঝলো তাকে আর কিচ্ছু লিখতে হবে না, যে এটা বুঝলো না তার কাছে কিছু বোঝা গেল না। এবার স্যার এগুলো তো সব কী, সব এ বি মাস্তুতো ভাই গল্প টল্প, মা বাড়ি টা বাড়ি হলো। এবার আমাদের দ্রবণে গল্পটা কীরকম? এ একটা তরল, বি একটা তরল, দুজনেই বিশুদ্ধ অবস্থায় রয়েছে। বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ পিএ জিরো, বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ পিবি জিরো। এখানে শুধু এ তরলটা ছিল, তাই এর অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে রেখেছিল। এখানে শুধু বি তরলটা ছিল, তাই বি অণুগুলোকে আকর্ষণ করেছিল। তাই এদের মধ্যে এ এ আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছিল, এখানে বি বি আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছিল। এ আর বিগুলোকে যখন একসঙ্গে মিশিয়ে দিলাম, এখন দ্রবণের মধ্যে এ এবং বি উভয়ের অণু রয়েছে। দেখা যাচ্ছে কোনোভাবে যে এ এ এদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, বি বি নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, দ্রবণ প্রস্তুত হওয়ার পর এ আর বি এর মধ্যে আকর্ষণ বল অতটা স্ট্রং নয়, সেটা আমরা এই ব্লকটা থেকে দেখতে পাচ্ছি। এ এ নিজের মধ্যে যে আকর্ষণ বলটা, বি বি নিজের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা এ বি আকর্ষণ বলের থেকে কিন্তু বেশি। তাহলে তোমরা আমাকে বলো, আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে কি দ্রবণের মধ্যে এরা একে অপরকে ধরে রাখতে পারবে? না স্যার, ধরে রাখতে পারবে না। মানে ধরে রাখার প্রবণতাটা কম হবে। ধরে রাখার প্রবণতা যদি কম হয় তাহলে উভয়েরই বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি হবে না কম হবে? বেশি হবে। আমি একটা কথা বলি, ভালো করে শোনো। এখান থেকে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার 9 থেকে 10 জন পড়ছো। লুক অ্যাট মাই এনার্জি। তোমরা এরকম ঢিমিয়ে থেকো না, আই ওয়ান্ট ইউর রেসপন্স। ঠিক আছে, প্রত্যেককে বলছি নেক্সট টাইম থেকে ঝিমিয়ে থেকো না। যদি বুঝতে পারো তাহলে রেসপন্স করো, সেটা আমাকে বুস্ট আপ করবে আরও। আর যদি এরকম ঢিমিয়ে পড়াই, তোমাদের কিছু মাথায় ঢুকবে না, অনেস্টলি বলছি। আমি ওরকম ঢিমিয়ে পড়াবো? আমি তোমাদের রেসপন্স চাই, তোমরা যেরকম আমার রেসপন্সটা চাইছো আমি তোমাদের রেসপন্সটা চাই। ফ্রম দ্য নেক্সট টাইম যখন কিছু জিজ্ঞেস করবো রেসপন্স করবে, ঠিক আছে? কারণ তোমরা তো বুঝতে পারো, তোমরা তো এরকম নয় যে বোঝো না, ব্রেন ডাল। যারা বোঝে না তারা চুপ করে থাকে। তোমরা প্রত্যেকেই ভালো ছেলে মেয়ে, প্রত্যেকেই পড়া বোঝো। সো ট্রাই টু রেসপন্স। এটা আমার এনার্জিটাকে আরও বুস্ট আপ করবে। বিলিভ মি, আমি যখন এখানে পড়াচ্ছি না, আমার আশেপাশের প্রত্যেকটা মানে বাড়ির লোক হয়তো পড়াটা বুঝতে পারছে, শুনতে পাচ্ছে। আমি এরকম ভয়েসে তোমাদেরকে পড়াই, সেখানে তোমাদের এনার্জিটা এরকম এক্সপেক্টেড নয়। শরীর খারাপ থাকলে আলাদা ব্যাপার, কিন্তু যখন পড়ছো মজা করে পড়ো। ওকে, তাহলে আমি কি বললাম? সো জয়ন্ত কিছু বলবে? বলো। হ্যাঁ, কি হয়েছে? কথাটা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে।
এরকমটা হওয়ার কথা নয়, হোয়াটএভার। তো কি পড়াচ্ছিলাম, আচ্ছা। সো তাহলে আমরা দেখতে পারলাম যে এ এ বি বি ইন্টারাকশনটা মানে বিশুদ্ধ অবস্থায় ওদের যে ইন্টারাকশন সেটা কিন্তু দ্রবণ অবস্থায় ওদের ইন্টারাকশনের থেকে অনেক স্ট্রং। সেই জন্য দ্রবণ অবস্থায় ওরা একে অপরকে অতটা স্ট্রংলি ধরে রাখতে চাইবে না, যেই জন্য ওদের কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। তাহলে দ্রবণ অবস্থায় এসে ওদের যে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতাটা নর্মালের থেকে বেশি বেড়ে গেল, সেটা কি তোমরা সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, সো ড্র দিস ওয়ান। এটা ড্র করা হয়ে গেলে বলবে আমাকে, ড্র করা হয়ে গেলে বলবে। এটা ড্র করা হয়ে গেলে বলবে, আমরা একটা ছবি আঁকবো, প্লটটা করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। হয়ে গেছে, ওকে চলো প্লট মুছলাম। আচ্ছা এটাকে মুছছি না, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে। এটা সাইডে এরমভাবে রাখা থাকলো, খুবই ছোট হয়ে গেছে যদিও, দরকার মানে অসুবিধা নেই, থাকলেই হবে। জাস্ট এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এ এ ইন্টারাকশানটা এখন এ এ ইন্টারাকশান আর বিবি ইন্টারাকশানটা এখন এ বি ইন্টারাকশানের থেকে বেশি হয়ে গেছে। ওকে, তো আমি আগে দেখো কি করছি, এক্স্যাক্টলি আমি ওই সেম প্লটটা করছি। হ্যাঁ, এর বিশুদ্ধ অবস্থা অত আর লিখছি না, এটা এর বিশুদ্ধ অবস্থা ছিল, এটা বি এর বিশুদ্ধ অবস্থা ছিল, তাই এই পয়েন্টে এক্স এটা ছিল 1 আর এক্স বিটা ছিল 0। এই পয়েন্টে এটা হচ্ছে বি এর বিশুদ্ধ অবস্থা, তাই এক্স এটা হচ্ছে এখানে 0 আর এক্স বিটা হচ্ছে এখানে 1। সো বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপটা কত হবে এখানে, পিএ 0। বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপটা কত হবে এখানে, পিবি 0। সো দ্য গ্রাফ উইল লুক লাইক দিস। কেউ ড্র করবে না, কেউ ড্র করবে না ভুলেও, এরকম আর এরকম, তাই তো ড্র করেছিলাম আমরা, রাইট? কেউ কিন্তু এখন করো না, হ্যাঁ, যখন বলবো তখন করবে। The graph was like this. The time this happened. ঠিক আছে, তো আমরা গ্রাফটাকে ডটেড লাইনে কনভার্ট করলাম। কেন? কারণ গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল। এ বাবা, তাহলে এরকম আর হচ্ছে না? না, হচ্ছে না। গ্রাফে যে কটা পয়েন্ট আছে, গ্রাফে যে কটা পয়েন্ট আছে সব কটা যাচ্ছে বেঁকে। কীরকম? এটা এরকম না হয়, বাবারে তো মোটা, এটা এরকম না হয়, এটা হয়ে যাচ্ছে এরকম। ওয়েট, এটা এরকম হয়ে যাচ্ছে, এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক ওভাল টাইপের হচ্ছে না।
লাইক দিস অ্যান্ড দিস উইল বি লাইক দিস। তাহলে দেখো প্রত্যেকটা গ্রাফই কীরকম উপর দিকে এরকম রাউন্ড রাউন্ড হয়ে গেছে। কেন হলো স্যার? এই যে বললাম যে মামা বাড়িতে এসে সবাই ওদের নর্মালি যেরকম বাষ্পচাপ হওয়া উচিত তার থেকে বেশি হয়ে গেছে। কি বলা হয় সেটাকে? ধনাত্মক বিচ্যুতি। তাই ওয়াই অক্ষের ওই দিকে বেড়েছে। প্রত্যেকটা গ্রাফই দেখো ডেভিয়েটটা উপর দিকে করেছে, কারণ ধনাত্মক বিচ্যুতি। সেই জন্য গ্রাফটা এঁকে ফেলো। এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতির প্লট, এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতির প্লট। এঁকে ফেলো। স্যার ডট ডট লাইনটা আঁকবো? হ্যাঁ, ডট ডট লাইনটা দেবো, তারপরে সলিড লাইনগুলো দিয়ে উপরে ব্যাখ্যা ব্যাখ্যা করে দেবো। ডটেড লাইনগুলো বোঝাচ্ছে যে নর্মালি মানে আদর্শ দ্রবণের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হওয়া উচিত, সেখান থেকে কীরকম হয়েছে। সুন্দর করে আঁকবে, তাড়াতাড়ি। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের উদাহরণ লিখতে হবে যে কোন কোন দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। এক্সাম্পল লিখি আমরা। তো লেখো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণের উদাহরণ। ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণের উদাহরণ। ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণের উদাহরণ। নাম্বার ওয়ান ইথানল ও অ্যাসিটোনের দ্রবণ। ইথানল ও অ্যাসিটোন। নাম্বার টু ইথানল এবং জল। ইথানল ও জল। 3 নম্বর ইথানল ও এন হেক্সেন। ইথানল ও এন হেক্সেন। 4 নম্বর ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার ও অ্যাসিটোন। 5 নম্বর অ্যাসিটোন ও কার্বন ডাই সালফাইড। অ্যাসিটোন ও কার্বন ডাই সালফাইড। 6 নম্বর ক্লোরোফর্ম ও ইথানল। ক্লোরোফর্ম ও ইথানল। বাই দ্য নেক্সট ডে আই হোপ তোমাদের সব ডেফিনেশন এই এক্সাম্পলগুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে বলবো, বলো এটা কি বিচ্যুতি দেখায়, সঙ্গে সঙ্গে বলতে হবে। 7 নম্বর লেখো ইথানল ও সাইক্লোহেক্সেন। ইথানল ও সাইক্লোহেক্সেন। ইথানল ও সাইক্লোহেক্সেন। ইথানল ও সাইক্লোহেক্সেন।
ঠিক আছে, ডান। এই এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এরা ধনাত্মক বিচ্যুতি দেখায়। অ্যালং উইথ দিস গ্রাফ, অ্যালং উইথ দিস গ্রাফ। এবার পরীক্ষায় একটা অদ্ভুত টাইপের কোশ্চেন দিচ্ছে। কীরকম? কোশ্চেনটা লেখো। ইথানল ও এনহেক্সেনের দ্রবণ, বা লেখো ইথানল ও এনহেক্সেনের মিশ্রণ। কোশ্চেন লেখো, ইথানল ও এনহেক্সেনের মিশ্রণ দ্রবণে কিরূপ বিচ্যুতি দেখায়? ইথানল ও এনহেক্সেনের দ্রবণ, ইথানল ও এনহেক্সেনের মিশ্রণ দ্রবণে কিরূপ বিচ্যুতি দেখায়? কিরূপ বিচ্যুতি? ধনাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে লিখে রাখো অ্যান্সার। আচ্ছা, কেন দাঁড়াও, কিরূপ বিচ্যুতি দেখায় কোশ্চেন, এবং কেন? তো কিরূপ দেখায় সেটা তো এক্সাম্পল মুখস্থ করি আমরা পেয়ে যাচ্ছি, বাট দ্য ফ্যাক্ট ইজ কেনটা আমরা পাচ্ছি না। কেনটা আমরা পাচ্ছি না, রাইট? তো করি কেন? লেখো অ্যান্সার, লেখো। ইথানল এবং এনহেক্সেনের দ্রবণ বা ইথানল এবং এনহেক্সেনের মিশ্রণ, ইথানল এবং এনহেক্সেনের মিশ্রণ ইথানল এবং এনহেক্সেনের মিশ্রণ ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। ঠিক আছে, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। দাড়ি দিয়ে এবার প্যারা চেঞ্জ করবে, কিন্তু লেখার আগে আমি বোঝাতে চাই যে কি হচ্ছে এখানে, গল্পটা কি বোঝার চেষ্টা করবে। অ্যান্ড দ্যাটস ভেরি ইজি। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম মনে আছে, হাইড্রোজেন বন্ড বলে একটা কথা শিখিয়েছিলাম। আচ্ছা, হাইড্রোজেন বন্ডটা কী ছিল ছোট্ট করে একটু বলে রাখি। হাইড্রোজেনের সঙ্গে যে কোনো একটা তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন ধরো ফ্লুরিন, HF, দ্রবণে কি একটাই HF থাকবে বা একটাই HCl থাকবে? না, আরও অনেক HF অণু থাকবে। তোমাদের অর্গ্যানিকের ক্লাসে বারবার করে আমি পড়িয়েছি যে দু রকমের মৌল হয়, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, একটা হচ্ছে তড়িৎ ধনাত্মক। যারা তড়িৎ ঋণাত্মক হয় তারা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, যারা তড়িৎ ধনাত্মক হয় তারা ইলেকট্রনকে নিজের থেকে বিকর্ষণ করে। তাহলে এই হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিনের মধ্যে আমরা সবাই জানি যে ফ্লুরিন মৌল হচ্ছে এই পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে হাইড্রোজেনের থেকে ইলেকট্রন পেয়ারটা সবসময় নিজের দিকে টেনে রাখবে। ইলেকট্রন পেয়ার নিজের দিকে টেনে রাখার জন্য কি হবে, এখানটা একটা ডেল্টা মাইনাস, মানে পার্শিয়ালি নেগেটিভ চার্জ আর পার্শিয়ালি পজিটিভ চার্জ, আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক চার্জ উৎপন্ন হবে। এখানেও সবকটা মলিকিউলেই হচ্ছে এটা, যার ফলস্বরূপ এই মলিকিউলের ফ্লুরিনের সঙ্গে ওই মলিকিউলের হাইড্রোজেনের একটা আকর্ষণ হবে, বন্ধন নয় আকর্ষণ। এই মলিকিউলের ফ্লুরিনের সঙ্গে পাশের হাইড্রোজেনের আবার একটা আকর্ষণ হবে। এই আকর্ষণটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়, আর এই ডটেড লাইনটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড, বাংলায় বলা হয় হাইড্রোজেন বন্ধন। রাফে এটা করে রাখতে পারো, বাট এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে ফেলো না কিন্তু, হ্যাঁ। এটা বোঝানোর জন্য জাস্ট যোগ করালাম যে হাইড্রোজেন বন্ধন কাকে বলা হয়। তাহলে কোনো একটা মৌল, কোনো একটা যৌগ যেখানে হাইড্রোজেন রয়েছে এবং হাইড্রোজেনের সঙ্গে একটা উচ্চ তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল থাকতে হবে, ফ্লুরিন, ক্লোরিন, এইগুলো, অক্সিজেন, লাইক দিস। এবার এই মৌলের তড়িৎ ঋণাত্মক মৌলটার সঙ্গে পাশের মৌলের হাইড্রোজেনের যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড কি অ্যাকচুয়ালি কোনো বন্ড? নো, ইটস অ্যান অ্যাট্রাকশন। হাইড্রোজেন বন্ড ইজ নাথিং বাট অ্যান অ্যাট্রাকশন, ওকে, ডোন্ট ফরগেট। তো এইবার আজকে যে আমি কোশ্চেনটা এখানে লিখিয়েছি যে ইথানল এবং এনহেক্সেনের দ্রবণটি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, সেটা বুঝতে গেলে আমাদের এই হাইড্রোজেন বন্ধনটা জানা খুব দরকার ছিল। চলো কন্টিনিউ করি। তো লিখবে না কেউ, হ্যাঁ, আগে বুঝবে আমি কি বলতে চাইছি। দ্রবণে আমি ধরে নিচ্ছি এই হচ্ছে ইথানলের আলাদা দ্রবণ, কেউ লিখবে না, এটা হচ্ছে ইথানলের আলাদা দ্রবণ। ইথানল কীরকম দেখতে হয়? C2H5OH। আর এটা হচ্ছে এনহেক্সেন। এনহেক্সেন কীরকম দেখতে হয়? CH3 বন্ড CH2 CH2 কেন? পরপর 4টে CH2 রয়েছে, তারপর আবার CH3, এটা হচ্ছে এনহেক্সেন। আর এটা হচ্ছে ইথানল, একটু ইংলিশে লিখলাম, হ্যাঁ,
এনহেক্সেন আর ইথানল, পরে যখন বাংলা লেখাবো তখন দেখাবো। ওরা অ্যাকচুয়ালি কি তোমার থেকে দেখতে চাইছে দেখো, এই যে ইথানল যখন বিশুদ্ধ অবস্থায় থাকে, ইথানল যখন বিশুদ্ধ অবস্থায় থাকে এরকম স্ট্রাকচার তৈরি করে থাকে। দে আর অ্যাকচুয়ালি এক্সপেক্টিং দিস ফিগার। এটা দেখাতে পারলে নাম্বার পাচ্ছ, না দেখাতে পারলে শত লিখেও নাম্বার পাবে না। এতগুলো ইথানল কেন স্যার? আরে দ্রবণের মধ্যে কি একটা ইথানল অণু থাকে নাকি? তাহলে আর লোকে খেত কি? তোমরা এতগুলো না দিলেও 4-5টা মতো দেবে, 3-4টে দেবে তাহলেও হবে। নাও সি, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি বলেছি? হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক, তাই ডেল্টা প্লাস। অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, তাই ডেল্টা মাইনাস। ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। তাহলে সঞ্চারী এই মলিকিউলের C2H5OH এর অক্সিজেনের সঙ্গে পাশের মলিকিউলের হাইড্রোজেনের একটা আকর্ষণ হবে না? অবশ্যই। এই অক্সিজেনের সঙ্গে আবার এই হাইড্রোজেনের একটা আকর্ষণ হবে, এই অক্সিজেনের সঙ্গে আবার এই হাইড্রোজেনের একটা আকর্ষণ হবে, এই অক্সিজেনের সঙ্গে এখানে হাইড্রোজেন হবে, হাইড্রোজেন বন্ড এরকম হতেই থাকছে। এগুলোকে কি বলা হবে? এই মলিকিউলের তড়িৎ ঋণাত্মক মৌল পাশের মলিকিউলের হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করছে, বন্ধন না, আকর্ষণ করছে। দিস অ্যাট্রাকশন ইজ নোন অ্যাজ হাইড্রোজেন বন্ড, রাইট? হাইড্রোজেন বন্ধন। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, ইথানলের বিশুদ্ধ অবস্থায় একটা ইথানল অণু আরেকটা ইথানল অণুকে হাইড্রোজেন বন্ড দ্বারা ধরে রেখেছে। তাহলে ওদের বাইরে বেরোনোর প্রবণতা আছে, থাকলেও খুব কম। নাও আই এম টকিং অ্যাবাউট দিস এনহেক্সেন। এনহেক্সেনের কথা বলছি। বিশুদ্ধ অবস্থায় এনহেক্সেন হচ্ছে একটা, কি বলবো মানে, স্যার বলছি এগুলো কি এগুলো আঁকতে হবে? আঁকতে তো হবে, কিন্তু এখন আগে একটু দেখে না, শুনো, আঁকতে হবেই। এটা না আঁকলে নাম্বার নেই, ওরা এটাই দেখতে চাইছে। আচ্ছা, এবার আমি এনহেক্সেনের কথা বলছি। এনহেক্সেনের বিষয়ে কি বলবো? এনহেক্সেন হলো একটি, যাকে ইংলিশে বলে নন পোলার, বাংলায় বলে অধ্রুবীয় অণু। অধ্রুবীয় মানে কি? যার মধ্যে কোনো প্লাস মাইনাস নেই, পুরোটাই নিউট্রাল, নিস্তড়িত। এবার একটা এনহেক্সেন মলিকিউল আরেকটা এনহেক্সেন মলিকিউলের সঙ্গে একটা বিশেষ বন্ধন দ্বারা, বন্ধন মানে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে। জানো সেই আকর্ষণের নাম কি? ইংলিশে সেই আকর্ষণটাকে বলে হচ্ছে লন্ডন ফোর্স। বিজ্ঞানী লন্ডনের নাম থেকে এটা হয়েছিল, ঠিক আছে? লন্ডন ফোর্স। বাংলায় বলবো লন্ডন বল, ঠিক আছে? আচ্ছা, এই লন্ডন ফোর্স জিনিসটা কি? এবার লন্ডন ফোর্স যদি বোঝাতে হয় তাহলে আবার একটু ক্লাস 11-এ ফিরে যেতে হবে। ক্লাস 11-এ একটা চ্যাপ্টার ছিল স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের প্রথমেই আন্তরাণবিক আকর্ষণ বলে কথা বলা হচ্ছিল, যে একটা গ্যাসীয় অণু আরেকটা গ্যাসীয় অণুর সঙ্গে কি কি বল দ্বারা যুক্ত থাকবে। ওখানে ছিল ডাইপোল ডাইপোল আকর্ষণ, আহিত ডাইপোল আকর্ষণ, আহিত ডাইপোল আকর্ষণ। স্যার এগুলো কি বলছো? দেখো, ধরো আজকে একটা যৌগ, ধরো একটা কাঠের টুকরো এখানে রাস্তায় পড়ে রয়েছে, এটা কি ডাইপোল? ফিজিক্স যারা পড়ো তাদেরকে বলেছি, আচ্ছা যারা মানে যারাই তোমরা এখন অলরেডি ফিজিক্স কারণ না কারোর কাছে পড়ছো, তো তড়িৎ ক্ষেত্র তোমাদের পড়া হয়ে গেছে। তড়িৎ ক্ষেত্র যদি পড়া হয়ে থাকে তাহলে তড়িৎ দ্বিমেরু অলরেডি তোমরা বুঝে নিয়েছো। তড়িৎ দ্বিমেরু কি? যেখানে দুটি ক্ষুদ্র আধান, ঠিক আছে, ক্ষুদ্র বিন্দু আধান, যাদের মান সমান কিন্তু পোলারিটি আলাদা, একটা প্লাস একটা মাইনাস, ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখা রয়েছে, রেখে যে সংস্থাটা তৈরি হয় তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। একটা কাঠের ব্লক পড়ে রয়েছে, ওটা কি দ্বিমেরু নাকি? না, ওর তো কোনো চার্জই নেই। একটা কাঠের টুকরো আরেকটা কাঠের টুকরো, হ্যাঁ, এরা কি একটা আরেকটাকে আকর্ষণ করবে? কুলম্ব বলবে করছে না, নিউটন বলছে করছে। নিউটন কি বলে গেছেন আগের ক্লাস 11 একটা সূত্র ছিল ফিজিক্সে, কি ল অফ গ্র্যাভিটেশন, সেখানে বলেছে যে এই পৃথিবীর প্রত্যেকটি একটি বস্তু আরেকটি বস্তুকে সবসময় আকর্ষণ করছে, বাট সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি বলছি স্থিরতারিতিক আকর্ষণ বলে কথা, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। একটা কাঠের ব্লক নিস্তড়িত, সেটা আরেকটা কাঠের ব্লক ওটাও নিস্তড়িত, এদের মধ্যে কোনো ডাইপোল বা দ্বিমেরু নেচার নেই, তাহলে কি একটা একটাকে আকর্ষণ করবে? না স্যার, করবে না। কিন্তু কোনো কারণে, কোনো বৃষ্টি বাদল ভূমিকম্প কিছু একটা কারণে হলো যে এটার মধ্যে একটা পোলারিটি তৈরি হয়ে গেল। কি করে হলো না হলো আমি জানি না, ছিল না ডাইপোল, দ্বিমেরু ছিল না, কিন্তু দ্বিমেরু নেচারটা এর মধ্যে চলে এলো। এটাকে বলা হচ্ছে আহিত দ্বিমেরু। আহিত দ্বিমেরু বা আহিত ডাইপোল। এই আহিত হওয়ার ব্যাপারটা তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সে
আহিতকে ইংলিশে বলা হচ্ছে ইন্ডাকশন। এই এই ব্যাপারটা তোমাদের ক্লাস 12-এ ম্যাগনেটিজমে খুব ভালো করে রয়েছে, এই আবেশ ব্যাপারটা কি কি করে এর মধ্যে ডাইপোল নেচার আসছে ভালো করে আছে, পড়বে তখন। তো কাঠের এই ব্লকটা নর্মালি পড়েছিল, ওর মধ্যে প্লাস মাইনাস নেচার চলে এলো, আর এই কাঠের ব্লকটার মতো প্লাস মাইনাস নেচার চলে এলো। এখন এই প্লাসটা এই মাইনাসটাকে অ্যাট্রাক্ট করবে। আর আমি এটাই বলতে চাইছি, এটা কি ডাইপোল ছিল? না, ছিল না। কোনোভাবে এদের মধ্যে ডাইপোল নেচারটা ইনডিউসড হলো, তারপরে এদের মধ্যে আকর্ষণ হলো। এই যে বলটার কথা বললাম, এই বলটাকে বলেছে লন্ডন বল। অত চিন্তা করতে হবে না, এখন শুধু নামটা মনে রাখো, ঠিক আছে? এই লন্ডন বল খুব দুর্বল প্রকৃতির হয়, ঠিক আছে? এই লন্ডন বল খুব দুর্বল প্রকৃতির হয়। তোমাদের ক্লাস 12-এ একটা বিশেষ বলের কথা আমি বলবো, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ঠিক আছে? কী সব নাম বলছি, হ্যাঁ, ইংলিশে লিখছি। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এই ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সের মধ্যে 3টে ফোর্স পড়ে। কি কি? নাম্বার 1 আহিত ডাইপোল আকর্ষণ বল, নাম্বার 2 আহিত ডাইপোল আকর্ষণ বল, নাম্বার 3 ডাইপোল আকর্ষণ বল। স্যার এগুলো কি? ধরো দুটো বস্তু যারা ডাইপোল ছিল না, কিন্তু ওদের মধ্যে ডাইপোল মানে দ্বিমেরু ছিল না, কিন্তু ডাইপোল নেচারটা ইনডিউসড হলো, তারপর ওদের মধ্যে আকর্ষণ হলো, সেটা হচ্ছে আহিত ডাইপোল আকর্ষণ বল। নাম্বার 2 একটা ডাইপোল অলরেডি হয়ে রয়েছে, আরেকটা এমনি বস্তু হয়ে রয়েছে। তো এমনি বস্তুটার মধ্যে আগে ডাইপোল নেচার ইনডিউসড হবে, মানে আগে ওটা আহিত ডাইপোল হবে, তারপর এই ডাইপোলটার সঙ্গে আকর্ষণ করবে। তাহলে সেকেন্ডটা কি? আহিত ডাইপোল আকর্ষণ বল। তাহলে আবার প্রথম থেকে বলছি, প্রথমটা কি ছিল? আহিত ডাইপোল আকর্ষণ বল। দ্বিতীয়টা ছিল আহিত ডাইপোল আকর্ষণ বল। আর তৃতীয়টা হচ্ছে ডাইপোল আকর্ষণ বল। তাহলে তিনটে কি কি বললাম? আহিত ডাইপোল আর ডাইপোল আকর্ষণ বল। এই তিনটেকে একত্রে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। পরে কিন্তু আর জিজ্ঞেস করো না আমাকে, এই কথাটা শিখিয়ে দিলাম আজকে আমি। স্যার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল জিনিসটা কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মধ্যে 3 ধরনের বল পড়ছে। একটা হচ্ছে আহিত ডাইপোল আকর্ষণ বল, আহিত ডাইপোল আকর্ষণ বল, আর ডাইপোল আকর্ষণ বল। এই যে প্রথম যে ক্যাটাগরিটা, এই আহিত ডাইপোল আকর্ষণ বল, এটারই আরেকটা নাম হলো লন্ডন বল বা লন্ডন ফোর্স। যে কোনো অধ্রুবীয় অণু মানে নিস্তড়িত, যাদের কোনো প্লাস মাইনাস নেই, তাদের মধ্যে এই লন্ডন বল কাজ করে। তাহলে একটা এন হেক্সেন মলিকিউল আরেকটা এন হেক্সেন মলিকিউলকে কি বল দ্বারা ধরে রেখেছে? স্যার লন্ডন বল দ্বারা ধরে রেখেছে। তাহলে আবার আমি জিজ্ঞেস করছি প্রথম থেকে, যখন ইথানল বিশুদ্ধ অবস্থায় রয়েছে, বিশুদ্ধ অবস্থায় ইথানলের মধ্যে কি বন্ধন কাজ করছে? স্যার হাইড্রোজেন বন্ধন কাজ করছে, হাইড্রোজেন বন্ড। আর বিশুদ্ধ অবস্থায় এন হেক্সেনের মধ্যে কি বল কাজ করছে? লন্ডন বল বা লন্ডন ফোর্স কাজ করছে। আই হোপ এত অবধি তোমরা বুঝে গেছো। হ্যাঁ স্যার, এত অবধি বুঝে গেছি। এরপরে কি হলো? এরপরে হলো হচ্ছে যখন তোমরা এই ইথানল আর এন হেক্সেনটাকে একসঙ্গে মিশিয়ে দিলে, ইথানল আর এন হেক্সেনটাকে যখন একসঙ্গে মিশিয়ে দিলে কি হচ্ছে দেখো, দ্রবণে প্রতি দুটো ইথানল মলিকিউলের মধ্যে একটা করে এরকম ধরো এন হেক্সেন চলে আসছে, ঠিক আছে? তার ফলস্বরূপ কি হবে? কেউ বলতে পারবে তার ফলে কি হবে? কি হবে তার ফলে? ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। যেরকম ওর ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হওয়ার কথা ছিল, হয়েছে। এখন এই অক্সিজেন এত দূর থেকে এটাকে অ্যাট্রাক্ট করতে পারবে নাকি? কেন দূরত্বটা তৈরি হলো কেন? এই যে কাবাব মে হাড্ডি এসে বসে আছে, এই এন হেক্সেনগুলো ইথানল মলিকুলগুলোর মধ্যে ঢুকে গিয়ে কি করছে? ওদের হাইড্রোজেন বন্ধনটাকে কেটে দিচ্ছে, যার ফলে বিশুদ্ধ অবস্থায় ওদের আকর্ষণটা যতটা স্ট্রং ছিল, দ্রবণ অবস্থায় ওদের মধ্যে আকর্ষণটা অতটা স্ট্রং নেই। যার ফলস্বরূপ, কেউ একজন আমাকে উত্তর দাও, যার ফলস্বরূপ দ্রবণে ওদের আকর্ষণটা কেটে যাচ্ছে, তাই তো? আকর্ষণটা কেটে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে না কমবে? বাড়বে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান যে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, অ্যান্সারটা লেখো। তার মানে ধনাত্মক বিচ্যুতি কেন দেখাচ্ছে?
কারণ দ্রবণ প্রস্তুত করলে প্রতি দুটো ইথানল মলিকিউলের মধ্যে একটা করে এন হেক্সেন মলিকিউল ঢুকে যাচ্ছে, যার ফলে হাইড্রোজেন বন্ধনগুলো কেটে যাচ্ছে। হাইড্রোজেন বন্ধন কেটে যাওয়ার জন্য দ্রবণে থাকার প্রবণতা মানে আকর্ষণের প্রবণতা কমে যাচ্ছে। এর জন্যই বলেছিলাম এ এ ইন্টারাকশান বা বিবি ইন্টারাকশানটা এবি ইন্টারাকশানের থেকে বেশি। মানে কি, ইথানল নিজের সঙ্গে মানে ইথানল যখন একা একা ছিল তখন ইথানল ইথানল ইন্টারাকশানটা কী কাজ করছিল? হাইড্রোজেন বন্ধন। এনহেক্সেন যখন একা একা ছিল তখন ওদের মধ্যে কী কাজ করছিল? লন্ডন বল। যখন ওদেরকে একসঙ্গে দ্রবণে ফেললাম হাইড্রোজেন বন্ধন কেটে গেল, ইন্টারাকশান কমে গেল, তাই বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেল, মানে বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেড়ে গেল। বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া মানেই বাষ্পচাপ বেড়ে যাওয়া, বাষ্পচাপ বেড়ে যাওয়া মানেই ধনাত্মক বিচ্যুতি। লেখো, অ্যান্সার লেখো। ইথানলের বিশুদ্ধ অবস্থায়, ইথানলের বিশুদ্ধ অবস্থায় বা বিশুদ্ধ ইথানল লেখো, বিশুদ্ধ ইথানলে, বিশুদ্ধ ইথানলে, বিশুদ্ধ ইথানলে ইথানল অণুগুলির মধ্যে, বিশুদ্ধ ইথানলে ইথানল অণুগুলির মধ্যে, ইথানল অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বল কার্যকরী হয়। হাইড্রোজেন বল, হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বল কার্যকরী হয়। এবং অপরদিকে বিশুদ্ধ এন হেক্সেনে, বিশুদ্ধ এন হেক্সেনে, বিশুদ্ধ এন হেক্সেনে দুর্বল লন্ডন বল, দুর্বল লন্ডন বল কার্যকরী হয়। ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে, ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে, ইথানলের সাথে, আচ্ছা একটা মিনিট এই লেখাটা লেখার আগে ইথানলের সাথে এই লেখাটা জাস্ট কেটে দাও। ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে এই লাইনটা কেটে দাও। লাইনটা কেটে দিয়ে তোমরা, লাইনটা কেটে দিয়ে তোমরা ড্র দিস ফিগার, ড্র দিস ফিগার। কোন ফিগারটা? ধরো এত নোংরা জায়গাগুলো পরিষ্কার করে দিই। বাবারে, ড্র দিস সুন্দর করে। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস সব যেন থাকে, চেক করব। ড্র দিস ফিগার। আর ঠিক এর নিচেই, এর ঠিক নিচেই দেখিয়ে রাখবে। ঠিক আছে, আঁকা হয়ে গেলে বলবে, কন্টিনিউ করবো লেখাটা। তাড়াতাড়ি হাত চালাও। হয়ে গেছে। ওকে, লেখো। ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে, ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে, ইথানলের সাথে এন হেক্সেনকে মিশ্রিত করলে দ্রবণে, দ্রবণে ইথানল অণুগুলির মাঝখানে, ইথানল অণুগুলির মাঝখানে
ইথানল অণুগুলির মাঝখানে এন হেক্সেনের অণুগুলি চলে আসে এবং ইথানল অণুগুলির মাঝখানে এন হেক্সেনের অণুগুলি চলে আসে এবং এবং হাইড্রোজেন বন্ধনগুলিকে ভেঙে দেয়, হাইড্রোজেন বন্ধনগুলিকে ভেঙে দেয়। আমাকে একটা কথা বলবে কেউ, যখন হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে গিয়ে, মানে বন্ড ভাঙছে, ভালো করে কথাটা শোনো, বন্ড ভাঙছে। আচ্ছা, যখন তোমরা ধরো তোমরা এনহেক্সেন অণু গিয়ে তোমরা ইথানল মলিকিউলের মধ্যে থাকা হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙছো, তো তোমাদের এনার্জি লস হবে না গেইন হবে? লস হবে। আচ্ছা, তাহলে তাহলে আমাকে একটা কথা বলো, এই যে ইথানল মলিকিউলগুলোর হাইড্রোজেন বন্ধনগুলোকে গিয়ে ভাঙছে, যদি এনার্জি অ্যাবজর্ব না করে, এনার্জি যদি অ্যাবজর্ব না করে, মানে এনার্জি যদি এরা গ্রহণ না করে, কারা গ্রহণ করবে? ধরো এনহেক্সেন অণুগুলোর কথা বলছি, তাহলে এরা এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙবে কি করে? কারণ ভাঙতে তো একটা শক্তি লাগবে রে বাবা, বন্ধন বিয়োজন শক্তি যেটাকে বলা হয়, থার্মোডাইনামিক্সে পড়িয়েছিলাম, বন্ধন বিভাজন এনথ্যালপি বা বন্ধন বিভাজন শক্তি, ভাঙতে তো একটা শক্তি লাগবে। তার মানে এই পদ্ধতিটা, এই প্রসেসটা হওয়ার সময় যখন ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, মানে যখন ধনাত্মক বিচ্যুতি পরের কথা, এন হেক্সেনগুলো গিয়ে যখন হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে, তখন তাপের প্রয়োজন হয়। সুতরাং এই প্রসেসটার সময় তাপ শোষিত হয়। ঠিক আছে, লেখো, এই প্রক্রিয়াটিতে তাপ শোষিত হয়, এই প্রক্রিয়াটিতে তাপ শোষিত হয়, তাপ শোষিত হয়। ব্র্যাকেটে তাই লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো ডেল্টা এইচ সাবস্ক্রিপ্টে SO, আচ্ছা সলিউশন লেখো, সলিউশন লেখো, ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়ালস টু, কারোর মনে আছে তাপ শোষিত হওয়া মানে সেটাকে কি প্রসেস বলা হয়? তাপ শোষিত হওয়া মানে সেটাকে এন্ডোথার্মিক প্রসেস বা তাপগ্রাহী বিক্রিয়া বলা হয়। তাপগ্রাহী বিক্রিয়ার জন্য এনথ্যালপির পরিবর্তনটা কি হয়েছিল? তাপগ্রাহী প্রক্রিয়ার জন্য এনথ্যালপির পরিবর্তন হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। ব্র্যাকেটে তাই লিখে রাখো ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়ালস টু পজিটিভ। কেউ যদি এবার তোমাদের মধ্যে জিজ্ঞেস করে যে ডেল্টা এইচ সলিউশন মানে কি, জানিয়ে রাখি ডেল্টা এইচ সলিউশন মানে তোমাদের মনে থাকা উচিত দ্রবণের এনথ্যালপি। তো দ্রবণের এনথ্যালপি কত হবে? ধনাত্মক হবে, কারণ ইটস অ্যান এন্ডোথার্মিক প্রসেস, তাপগ্রাহী বিক্রিয়া, তাপ শোষিত হচ্ছে। তো ব্র্যাকেটে লিখে রাখো ডেল্টা এইচ সলিউশন ইজ পজিটিভ। ওকে, দাড়ি দিয়ে লেখো, দাড়ি দিয়ে লেখো। যেহেতু ইথানল এবং এনহেক্সেনের মধ্যবর্তী, যেহেতু ইথানল এবং এনহেক্সেনের মধ্যবর্তী আকর্ষণ বল, যেহেতু ইথানল এবং এনহেক্সেনের মধ্যবর্তী আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় ওদের আকর্ষণ বল অপেক্ষা, বিশুদ্ধ অবস্থায় ওদের আকর্ষণ বল অপেক্ষা, যেহেতু ইথানল এবং এনহেক্সেনের মধ্যবর্তী আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় ওদের আকর্ষণ বল অপেক্ষা কম হয়, সেহেতু, আমি কিন্তু অনেকবার রিপিট করছি, জোরে বলছি, কথা কি কাটছে আমার? হ্যাঁ, একটু কেটে কেটে না। গেল। তাহলে আগেই বলো, আমি সঙ্গে সঙ্গে রিজয়েন করে নেবো। আমি জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে আজকে। কেউ একটু তারপরে বলবি বিশুদ্ধ অবস্থায়। কিসের বিশুদ্ধ অবস্থা? ওদের আকর্ষণ বল অপেক্ষা কম হয়। শুদ্ধ অবস্থায় লেখো, আমি বলছি, কতটা বলেছিলাম বলো, সিজা বলো, কোথা থেকে বলতে হবে? ওই তো বিশুদ্ধ মধ্যবর্তী আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায়। লাইনটা পুরোটা কি ছিল প্রথম থেকে? যেহেতু ইথানল ও এনহেক্সেনের মধ্যবর্তী, একটা কথা আমি তোমাদেরকে বলি, আমি তো মানে এটা বই দেখে পড়াচ্ছি না, এটা মাথা থেকে বলছি, তো আমাকে রিপিট করতে কেউ প্লিজ বলো না, আমি অনেকবার করে বারবার করে বলছি, তাড়াতাড়ি করে লেখার চেষ্টা করো। যেহেতু ইথানল ও এনহেক্সেনের মধ্যবর্তী, যেহেতু ইথানল ও এনহেক্সেনের মধ্যবর্তী আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায়
বিশুদ্ধ অবস্থায় কার্যকরী আকর্ষণ বল অপেক্ষা কম হয়, কার্যকরী আকর্ষণ বল অপেক্ষা কম হয়, সেহেতু 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 ইথানল এবং এনহেক্সেন উভয়ই সেহেতু ইথানল এবং এনহেক্সেন উভয়ই বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাওয়ার এক সেকেন্ড সেহেতু উভয়ই ইথানল এবং এনহেক্সেন উভয়ই বেশি পরিমাণে, কথাটা লেখো, বেশি পরিমাণে বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা প্রদর্শন করে, বেশি পরিমাণে বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা প্রদর্শন করে। দাঁড়ি ফলস্বরূপ 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 এদের আংশিক চাপ এবং দ্রবণের মোট চাপ রাউল্টের সূত্রানুযায়ী নির্ণীত মান অপেক্ষা বেশি হয়, সেহেতু ফলস্বরূপ এদের আংশিক চাপ এবং দ্রবণের মোট চাপ রাউল্ট সূত্রানুযায়ী নির্ণীত মান অপেক্ষা বেশি হয় বা নির্ণেয় মান অপেক্ষা বেশি হয়। একে ধনাত্মক বিচ্যুতি বলা হয়। তোমাদের একটা কথা বলি, পরীক্ষা অনেক সময় দেয় কি যে ধরো দিল ইথানল ও সাইক্লোহেক্সেনের মধ্যে, ইথানল ও সাইক্লোহেক্সেনের দ্রবণে কীরকম বিচ্যুতি দেখায়। হ্যাঁ, ছেলেমেয়েরা বলে দাদা স্যার তুমি তো দেখাওনি, তুমি তো শুধু ইথানল আর এনহেক্সেন দেখিয়েছো, সাইক্লোহেক্সেনটা কি লিখবো? একই অ্যান্সার, সেম অ্যান্সার। ইথানলে হাইড্রোজেন বন্ড, সাইক্লোহেক্সেনে লন্ডন ফোর্স, তারপরে ওদের মধ্যে কি হবে, যখন একসঙ্গে রাখা হবে তখন সাইক্লোহেক্সেন অণুগুলো গিয়ে ওই ইথানলের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ডগুলোকে কেটে দেবে। কেটে দেওয়ার জন্য কি হবে? কেটে দেওয়ার জন্য ওদের মধ্যে আকর্ষণটা কম্পারেটিভলি কম হয়ে যায়, তাই দ্রবণ থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখায়। এটা কি বলে হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। ডান, চলো নেক্সট টপিক নাম্বার টু। ধনাত্মক বিচ্যুতি হলো, পেশেন্স রাখবে, পড়তে হবে। নাম্বার 2 ঋণাত্মক বিচ্যুতি। হেডিং দাও। তাহলে ধনাত্মক বিচ্যুতি পড়লাম আমরা। ধনাত্মক বিচ্যুতি কী বললাম? প্লটটা দেখেছি, মানে মামাবাড়ির একটা গল্প পড়েছি, প্লটটা দেখেছি, এক্সাম্পল করেছি, এক্সাম্পল রিলেটেড কোশ্চেন করেছি। এবার আমরা এসেছি ঋণাত্মক বিচ্যুতে। ঋণাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি, ঠিক আছে। ওয়ান মোর থিং, যারা পড়ছো আমি এক্সপেক্ট করব নেক্সট ক্লাস যেদিন কি থাকুক না কেন তার মধ্যে সমস্ত অঙ্ক হয়ে যাবে। সমস্ত অঙ্ক মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অ্যান্ড ভেপার প্রেশার রিলেটেড। কেউ কেউ অলরেডি দিয়ে দিয়েছে, যেমন অন্বেষা করেছে, অনেকেই দিয়েছে,
2-3 জন। এরকমও অনেকে আছে যারা করেনি এখনো পর্যন্ত, তো যেন বলতে না হয় ঋণাত্মক বিচ্যুতি। আরও 2-একটা আজকে দেখিয়ে দেবো। গল্পটা আবার আসছে, মন দিয়ে শুনবে। একটা ছেলে এ, একটা ছেলে বি, একা একা রয়েছে। এও একা একা, বিটাও একা একা রয়েছে। খুব স্ট্রিক্ট, বাড়ি খুব স্ট্রিক্ট। একা একা ঘুরতে ওদের ভাল লাগে না, ধর কোথায় যাব, ওরও ভাল লাগে না। পুজোর ছুটিতে মামা বাড়ি এলো, ঠিক আছে? কারুর কারুর মামা বাড়ির গল্প এটা, সত্যি কথা বলতে গেলে। এ আর বি একসাথে এসছে, কি আনন্দে এসছে যে ঘুরে বেড়াবো গিয়ে, কোনো পড়াশোনা হবে না। মামা বাড়িতে প্রথম দিন পা রাখা মাত্রই বড় মামা বলে উঠল, যাও পড়াশোনা করতে বসো, অঙ্কর বইটা নিয়ে অঙ্কর বই বার করো, অঙ্ক করাবো। একবেলা এ কে অঙ্ক করায়, একবেলা বি কে অঙ্ক করায়। কি জ্বালাতন! ঘুরতে এসছে গরমে, অঙ্ক করাচ্ছে বসিয়ে, আরও স্ট্রিক্ট। এবার অদ্ভুত ব্যাপার কি জানো, যখন এ কে অঙ্ক করায়, এ তখন বি কে বলে, এই আমাকে অঙ্ক করাচ্ছে, তুই কোথাও ঘুরতে যাবি না। বি কে যখন অঙ্ক করায়, বি তখন এ কে বলে, এই আমাকে অঙ্ক করাচ্ছে, তুই কোথাও যাবি না। আমি যখন বেরোতে পারছি না, তুইও বেরোতে পারবি না। তার মানে কি, এরা একজন একজনকে ধরে রাখছে। আকর্ষণ উল্টে আরও বেড়ে গেল। আকর্ষণ বেড়ে যাওয়ার জন্য কেউ আমাকে বলো, বাইরে যাওয়ার প্রবণতা বাড়বে না কমবে? কমবে। কমবে। আমি বলছি না যে ফাঁক ফোকর পেলে বেরোচ্ছে না, বেরোচ্ছে, কিন্তু খুবই কম। বেরোনোর প্রবণতা খুবই কম। তাহলে আমি যদি এইটাতে ইন্টারাকশানের কথাটা বলি, যখন একা একা ছিল এ আর বি, তাও যাও বা বেরোতে পারছিল, এ বি ইন্টারাকশানে বেরোনোর প্রবণতা কমে গেল। তাহলে কোন আকর্ষণটা এখানে বেশি, এ এ বি বি নাকি এ বি? কোন ইন্টারাকশানটা স্ট্রং? স্যার এবি। এ বি ইন্টারাকশান ইজ স্ট্রং। সো করে রাখো, এটাকে করে রাখো, করো এটাকে। স্যার বলছি এখানে এ বি দুবার কেন লিখেছেন? বুঝলাম না কি হয়েছে। এ বি দুবার কেন লিখেছি? এটা কোনো কথা না, আমি এ বি 200 বার লিখতে পারি, জাস্ট এমনি লিখেছি। এটা দুখানা রয়েছে সেই জন্য এখানে দুখানা লিখেছি। এটা একবার লিখলেও কোনো ক্ষতি নয়, 200 বারও লিখতে পারো তুমি, জাস্ট এমনি। তাড়াতাড়ি করে লেখো, তাড়াতাড়ি। হয়ে গেছে স্যার। হুম, আচ্ছা আগেরটার মতো এটাতেও আমি ফিগারটাকে ছোট করে রাখছি। ছোট হয়ে গেল, থাকুক এখানে। ওকে, সো নাও দ্য প্লট। y axis, x axis, এদিকে প্রেশার রয়েছে মানে চাপ, ঠিক আছে? আচ্ছা এটা ধরে নিচ্ছি a এর বিশুদ্ধ অবস্থা, তাহলে এখানে x এর ভ্যালু 1, এটা তাহলে এখানে x b এর ভ্যালু কত? 0। এটা b এর বিশুদ্ধ অবস্থা, তাহলে এখানে x a তো 0 হবে আর x b টা 1 হবে। a এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপটা p a 0, b এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপটা pb 0। তো গ্রাফগুলো কীরকম ছিল আমাদের? গ্রাফস ওয়ার লাইক দিস। বি এর বাষ্পচাপটা বাড়ছিল,
এর বাষ্পচাপটা কম ছিল, সেজন্য আমরা এটাকে এভাবে দেখাচ্ছিলাম। আচ্ছা, আর মোট বাষ্পচাপটা কীরকম ছিল? এরকম, রাইট? আগেরটার মতো এখানেও এগুলোকে আমরা ডটেড বানাবো। কেন ডটেড বানাবো? ডটেড বানাচ্ছি এই কারণে, বিকজ এটা হচ্ছে রিয়েলটা নয়, বিচ্যুতির পরে অন্যরকম হয়ে গেছে, ডেভিয়েশনের পর, আফটার ডেভিয়েশন এটা অন্যরকম হয়ে গেছে, তো এটাকে ডটেড লাইন করে দিলাম। ঠিক আছে, and after deviation it will be like this. ওরে বাবা, চলো এঁকে ফেলো। তোমরা একটু সুন্দর করে করো, হ্যাঁ? এখানে স্টাইলাস তো আমার একটু অসুবিধা হচ্ছে, জাস্ট লাইনগুলো এরকম নিচের দিকে ডেভিয়েট করে যাবে, এরকম গোল 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 করে বেঁকা বেঁকা হয়। আঁকা হয়ে গেলে বলবে। সবার ডান? আচ্ছা, ভালো করে কিন্তু ছবিগুলো এঁকো, হ্যাঁ? বেশ। ঋণাত্মক বিচ্যুতির এক্সাম্পল লেখো, কোন কোন দ্রবণ দেখায়? নাম্বার 1, ওয়েট, নাম্বার 1, পিরিডিন ও অ্যাসিটিক অ্যাসিড। পিরিডিন ও অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। নাম্বার 2, ক্লোরোফর্ম ও অ্যাসিটোন। ক্লোরোফর্ম ও অ্যাসিটোন, ক্লোরোফর্ম ও অ্যাসিটোন। 3 নম্বর, H2O ও HNO3, H2O ও HNO3। 4 নম্বর, H2O ও HCl। That's it. আরেকটা এক্সাম্পল লিখে রাখো, ক্লোরোফর্ম ও ডাই ইথাইল ইথার। ক্লোরোফর্ম ও ডাই ইথাইল ইথার, ক্লোরোফর্ম ও ডাই ইথাইল ইথার। 5টা এক্সাম্পল যথেষ্ট। ক্লোরোফর্ম ও ডাই ইথাইল ইথার। ক্লোরোফর্ম ও ডাই ইথাইল ইথার। কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো। ক্লোরোফর্ম ও অ্যাসিটোনের মিশ্রণ দ্রবণে কিরূপ বিচ্যুতি দেখায় এবং কেন? ক্লোরোফর্ম ও অ্যাসিটোনের মিশ্রণ দ্রবণে কিরূপ বিচ্যুতি দেখায় এবং কেন? অ্যান্সার। কিরূপ বিচ্যুতি দেখাচ্ছে? অ্যান্সার লেখো। ঋণাত্মক বিচ্যুতি,
ঋণাত্মক বিচ্যুতি, ক্লোরোফর্ম ও অ্যাসিটোন, ঠিক আছে। ক্লোরোফর্ম কীরকম হয়? দিস ইজ ক্লোরোফর্ম, CH Cl3। অ্যাসিটোন কীরকম হয়? দিস ইজ অ্যাসিটোন, CH3CO CH3, CH3CO CH3, ওকে। CHCl3 যখন একা একা নিজে থাকে, CHCl3 যখন একা একা নিজে থাকে, ওদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে। অ্যাসিটোন যখন একা একা নিজে থাকে, ওর মধ্যেও আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে, কিন্তু দুটোই খুব উইক, অতটা স্ট্রং নয়। এবার যখন দুটোকে নিয়ে একটা দ্রবণে ফেলা হলো, তখন কি হলো জানো? ওরা এই ছবিটাই তোমার থেকে দেখতে চাইছে। কি ছবিটা? এরকম। ক্লোরোফর্মটাকে আমি ব্রেক করে লিখছি। কার্বনের 3টে হাতে 3টে ক্লোরিন, আর একটা হাতে একটা হাইড্রোজেন, তাই তো? আর একটা হাতে একটা হাইড্রোজেন। আর অ্যাসিটোনটাকে এভাবে লিখছি, অ্যাসিটোনের এই অক্সিজেনটা, ডাবল বন্ড এই সিটা, যার দু হাতে দুটো CH3, ঠিক আছে? তো এইটাকে তোমরা, এই হাইড্রোজেনটাকে করে দাও ডেল্টা প্লাস, এই অক্সিজেনটাকে করে দাও ডেল্টা মাইনাস। এদের মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো দেখো, যখন বিশুদ্ধ অবস্থায় ছিল তখন কোনো হাইড্রোজেন বন্ধন ছিল না। দ্রবণে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, মানে ক্লোরোফর্মের হাইড্রোজেন আর অ্যাসিটোনের অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠন করলো। তোমরা তাহলে আমাকে বলো, এখানে আকর্ষণ বল বাড়ছে না কমছে? বাড়ছে। 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 আকর্ষণ বল বাড়ছে। আকর্ষণ বল বাড়লে, পায়েল তুমি বড্ড চুপ থাকছো, আকর্ষণ বল বাড়লে দ্রবণ থেকে বেরোনোর প্রবণতা বাড়ছে না কমছে? কমছে। কমবে। কমে যাচ্ছে। কমছে। তাহলে যদি কমে যায় তাহলে ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। বেশ, আমরা আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে হাইড্রোজেন বন্ধন ভাঙছে না তৈরি হচ্ছে? এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। আপনার কথা আবার কেটে যাচ্ছে। আচ্ছা অন্বেষা, এই যে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে এখানে, তাহলে এই প্রক্রিয়াটা তাপ শোষণ করবে নাকি তাপ দান করবে? এই প্রক্রিয়াটা তাপ শোষণ করবে না তাপ দান করবে? শোষণ করবে। শোনো, যখনই কোনো একটা প্রসেসে বন্ড, ভালো করে শুনে রাখো আজকে এটা, ইন জেনারেল যেখানে যে সমস্ত প্রসেসে কোনো বন্ড ফর্ম হয়, সেখানে সবসময় এনার্জি রিলিজ করে। কেন বলি একটা কথা, ছোটোবেলায় কথা মনে করো, আমরা যখন ক্লাসে টিচার থাকতো না, সব ঘুরে ঘুরে বেড়াতাম, যেই ক্লাসে টিচার আসতো সঙ্গে সঙ্গে বসে পড়তাম। আমাদের যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি যেগুলো নিয়ে লাফালাফি করছিলাম, ওগুলোকে আমরা বাইরে বার করে দিলাম, শান্ত হয়ে বসে পড়লাম। যখনই এদের আলাদা আলাদা থাকে, এরা তো লাফালাফি করছে, অ্যাট্রাকশন হয়ে গেলে এরা ধীর স্থির হয়ে যায়, এনার্জি রিলিজ করে দেয়। তো যে কোনো এনার্জি প্রসিডিওর যেখানে বন্ড ফর্মেশন হচ্ছে, এই যে হাইড্রোজেন বন্ধনটা গঠন হচ্ছে, তার মানে কি এখানে এনার্জি রিলিজ করেছে। এনার্জি এখানে রিলিজ করেছে, তার মানে এটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে। পরের দিন সব জিজ্ঞেস করবো, অ্যান্সার লেখো। বিশুদ্ধ অবস্থায় ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন, বিশুদ্ধ অবস্থায় ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন, বিশুদ্ধ অবস্থায় ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন নিজেদের অণুগুলির মধ্যে ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন নিজেদের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। নাও ড্র দিস ফিগার, ড্র দিস ফিগার, draw this figure. একটা জিনিস বলছি, নেক্সট ডে এর মধ্যে, নেক্সট ক্লাস যেদিনকেই হবে আমাদের, তার মধ্যে তোমাদের প্রত্যেকের এই এক্সাম্পলগুলো আর এই লজিকগুলো মুখস্থ রাখা উচিত, মুখস্থ রাখতে হবে, পড়ে রাখতে হবে। আর আমি দেখছি তোমাদের নেক্সট ক্লাস কবে নেওয়া যায়। কালকে আমি সম্ভবত পারছি না। সো আমি এখনই বলে রাখছি, কালকে ক্লাসটা অফ রইল, নট ইন দ্যাট কন্ডিশন।
ওকে, তো ছবিটা আঁকা হয়েছে, এবার লেখো। ক্লোরোফর্ম ও অ্যাসিটোন মিশিয়ে ক্লোরোফর্ম ও অ্যাসিটোন মিশিয়ে ক্লোরোফর্ম ও অ্যাসিটোন মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে ক্লোরোফর্ম ও অ্যাসিটোন মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে ক্লোরোফর্মের হাইড্রোজেন পরমাণু এবং অ্যাসিটোনের অক্সিজেন পরমাণুর মধ্যে অ্যাসিটোনের হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়। ফলস্বরূপ বিশুদ্ধ অবস্থায় এদের মধ্যে কার্যকরী আকর্ষণ বল অপেক্ষা দ্রবণে আকর্ষণ বল বেশি হয়। দ্রবণে আকর্ষণ বল বেশি হয়। দ্রবণে আকর্ষণ বল বেশি হয়। সুতরাং এদের বাষ্পচাপ হ্রাস পায়। এই প্রক্রিয়াটি একটি তাপদায়ী প্রক্রিয়া। ব্র্যাকেটে লিখে রাখো, ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়ালস টু নেগেটিভ। ক্লাস ওভার। তোমরা কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ করে দাও। গুড নাইট, কালকে ক্লাস হচ্ছে না।